হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য যে সমস্ত আন্তর্জাতিক সম্মেলনে যাওয়া হয়, ওখানে আমাদের নেগোসিয়েশন স্কিল এত খারাপ। কারণ বাংলাদেশের লোকরা যায় বেড়াইতে, বাংলাদেশের লোকেরা যায় বিদেশে গিয়ে সেলফি উঠাইতে, যে আমি আজারবাইজানে আছি, আমি 5 স্টার হোটেলে আছি। এইটা তো জলবায়ু পরিবর্তন না। জলবায়ু পরিবর্তন নিয়ে সিরিয়াসলি কাজ করতে হলে সিরিয়াসলি আলোচনার টেবিলে বসে আর্গুমেন্ট করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, মাঠে নামতে হবে, কৃষকের সাথে, জেলের সাথে নদীতে ঝাঁপায় নামতে হবে যে আমার জেলে মারা যাচ্ছে, আমার কৃষক মারা যাচ্ছে, আমি খাদ্য উৎপাদনের সিকিউরিটি হারাচ্ছি। সেই আর্গুমেন্ট নাই। আমি আজকে আজারবাইজান, কালকে প্যারিস, পরশু কেপটাউন। এটা জলবায়ু পরিবর্তন আন্দোলন না। 5 স্টার হোটেলের কনফারেন্স রুমে এসির বাতাস খাইতে খাইতে যেগুলো হয়, ওগুলো জলবায়ু পরিবর্তনের আন্দোলন না। এগুলা ভণ্ডামি, 100% চিটিং, এগুলো বন্ধ করে দিতে হবে। নাও এই এত বড় গণ অভ্যুত্থানের উপরে দাঁড়ায় আমরা অন্তত এটুকু আশা করতে পারি যে বাংলাদেশের এনার্জি নিয়ে এতদিন যেগুলো হয়েছে এগুলা বন্ধ করেন আপনারা দয়া করে, এবং এগুলা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে জনবান্ধব একটা এনার্জি অবকাঠামো যাতে তৈরি হয়, যেটা দিয়ে আমরা আগামীর পৃথিবী নির্মাণ করতে পারবো, আগামী সারা পৃথিবীর জন্য একটা মডেল রাষ্ট্রে পরিণত হতে পারবো, সেই মডেল রাষ্ট্রের কাজটা শুরু করতে পারি। কৃষক আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আন্দোলনের আজকে 41তম দিন। আপনারা সবাই জানেন আমাদের যে দাবি দেওয়া সেটা ছিল হাতিরঝিল কারণ বাজার হয়ে পান্তকুঞ্জ পার হয়ে পলাশী পর্যন্ত এক্সপ্রেসওয়ে যে সংযোগ সড়ক প্রকল্প, সে প্রকল্প বাতিলের দাবিতে বেসিক্যালি আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। সো আজকে যেই 41তম দিনের জনপরিবেশ তর্কের পঞ্চম পর্বে আমরা বাংলাদেশে পরিবেশ বান্ধব প্রযুক্তির সম্ভাবনা ও সংকট নিয়ে আলাপ করব। সেই বিষয়ে আমাদের সাথে বিস্তারিত আলাপ করার জন্য আমাদের সাথে আছেন মাহমুদ সুমন ভাই। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। সো মাহমুদ সুমন ভাইকে একটু আমন্ত্রণ জানাবো আজকে প্রোগ্রামটা চালাবো। ধন্যবাদ। এখানে বসে কথা বলবো। আচ্ছা, আমরা কথা বলা শুরু করার আগে একটু ভূমিকা দিয়ে নিই। ভূমিকাটা হলো, এখানে যেটা লেখা আছে, বাংলাদেশে পরিবেশ বান্ধব প্রযুক্তির সম্ভাবনা সংকট। সম্ভাবনা নিয়ে কথা বলতে গেলে একটু পিছনে যাব। পিছনে গিয়ে আমরা আমাদের যেই খাতগুলোতে প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ আছে, সেখানে কি কি সংকট আছে ওগুলো আলাপ করবো। যেমন এনার্জি সেক্টর একটা, এগ্রিকালচার একটা সেক্টর, পানি আলাদা করে আমাদের একটা সম্পদ, বাতাস আমাদের আলাদা করে একটা সম্পদ, বৃক্ষরাজি আলাদা করে একটা সম্পদ। এই সকল ক্ষেত্রে প্রযুক্তিগত কি করা যাবে কি করা যাবে না, আবার অনেক কিছু করা গেলেও করা উচিত না বা উচিত কেন, এইগুলো নিয়ে যাব। এই কারণে ওই সম্ভাবনা সংকটের আলাপের আগে একটু পিছন থেকে আলাপটা শুরু করি। বিষয়টা হলো, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করার পর থেকে প্রথমে আমাদের যে সমস্ত মিল ইন্ডাস্ট্রিগুলো চালু হয়ে যায়, এগুলো তো তৎকালীন পাকিস্তানের ছিল। তারপরে এগুলা যখন বাংলাদেশের হলো, এগুলাতে বিদ্যুৎ, গ্যাস এগুলো সরবরাহ করার জন্য আমাদের রাষ্ট্রীয় মালিকানায় কতগুলো গ্যাস ফিল্ড দরকার হলো। এই গ্যাস ফিল্ডগুলা তৎকালীন সরকার তখন এইখানে যে সিলেট অঞ্চলে যে গ্যাস ফিল্ডগুলো বিভিন্ন বিদেশি কোম্পানি চালাচ্ছিল, তাদের সাথে এক ধরনের চুক্তিতে গিয়ে আমাদের এখানে মিল ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহ করা শুরু করলো। তো এইটা চলছিল, এই গ্যাসের দামও অনেক বেশি ছিল না, গ্যাসের উত্তরোত্তর অনুসন্ধানেও প্রচুর পাওয়া যাচ্ছিল। সমস্যাটা শুরু হয় 90 দশক কিংবা তার শেষের দিকে। তো আমরা ফাস্ট ফরওয়ার্ড করে এদিকে চলে আসছি, কারণ এখন পর্যন্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ডেভেলপড এরকম বলা যাবে না। গার্মেন্টস সেক্টরে আমরা প্রচুর রফতানি করছি, এর অর্থ এটা না আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন হয়ে ওঠার একটা সম্ভাবনা ছিল, সেটা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে, সেটাকেও বন্ধ করে দেওয়া হইলো পরিকল্পিতভাবে। এবং এই ধরনের একটা ইন্ডাস্ট্রি ব্যাক এন্ড থেকে বাকি সকল ইন্ডাস্ট্রিকে তার প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রযুক্তি সাপ্লাই দেয়, আবার নতুন প্রযুক্তি তৈরি করে। ফলে ক্ষুদ্র, মাঝারি, ভারী শিল্পগুলা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। সেটা না করে আমরা যেটা দেখেছি সেটা যে মেশিন টুলস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এবং আমরা খুব দ্রুত ভারত এবং চীনের
একটা মেশিন টুলসের কলোনিতে পরিণত হয়ে গেলাম। এবং এখানে আমাদের যে ক্ষুদ্র আর মাঝারি ইন্ডাস্ট্রিতে যত মেশিনারিজ বিক্রি হয় বেশিরভাগটাই হয়তো আমরা বাংলাদেশেই বানাতে পারি। অনেক মানে ভাবনার অতীত কাজ করার ক্ষমতা আছে আমাদের এখনও। তো এনার্জির আলাপটাই ফেরত যাই। এনার্জি যখন আমরা অনুধাবন করছি যে এনার্জির রিজার্ভ কমে আসছে, কিন্তু একই সাথে একটা দেশের এনার্জি রিজার্ভ কমার সাথে সাথে নতুন নতুন এনার্জি সেক্টর ওপেন হয় আবিষ্কারের মাধ্যমে কিংবা গবেষণার মাধ্যমে। সে এনার্জি হোক জীবাশ্ম জ্বালানি ভিত্তিক, সে এনার্জি হোক নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক। তো আমাদের যেটা হলো, ধীরে ধীরে যখন আমাদের দেশের পূর্বাঞ্চলীয় গ্যাস ফিল্ডগুলোর গ্যাস কমতে থাকে, এর মধ্যে 90-এর গণ অভ্যুত্থান গেল, এরপরে বিএনপি সরকার আসলো, তারা ওই তৎকালীন ডাটার উপর ভিত্তি করে এক ধরনের হাইপ উঠায় দিল যে গ্যাস রপ্তানি করতে হবে। প্রস্তাবটা ছিল আসলে ওয়ার্ল্ড ব্যাংকের, যে বাংলাদেশ থেকে গ্যাস রপ্তানি করতে হবে। এবং ওয়ার্ল্ড ব্যাংক এমন একটা ডাটা উপস্থাপন করলো যেন বাংলাদেশ সে অনেক গ্যাস, আগামী 100 বছর 200 বছরের গ্যাস শেষ হবে না। এবং তখন শোনা গেল যে একজন মন্ত্রী বললেন বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে। ব্যাপারটা মোটেও ওরকম ছিল না। গ্যাস ছিল মাগুরছড়ায়, টেংরাটিলায় নতুন নতুন গ্যাস ফিল্ড। এবং বাংলাদেশে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমাদের যে তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি আছে বাপেক্স, তারা প্রতি 3টা অনুসন্ধানের মধ্যে একটা গ্যাস ফিল্ড খুঁজে পাচ্ছিল। আমরা কি একটা বন্ধ দিব আজানের জন্য? আচ্ছা, তো যেটা হয় পৃথিবীর অন্যান্য এলাকায় গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে অনেক ব্যর্থতা আসে। এই অনুসন্ধান এবং প্রাপ্তির রেশিও বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম সফল একটা দেশ। এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশের ছড়ায় ছিটে বিভিন্ন জায়গায় প্রচুর গ্যাস আছে। তো এই গ্যাসটা কতটুকু আছে, কতটুকু দিয়ে আমরা সামনের দিনে চলবো, এইটার সাথে আমাদের পরিবেশগত সংকট, তারপরে প্রযুক্তির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ব্যাপারটা হলো এরকম, 2001 সাল পর্যন্ত আমরা আমাদের গ্যাসের যে রিজার্ভ, আমরা কয়লার আলাপেও আসছি, গ্যাসের যে মোট রিজার্ভ, এই রিজার্ভকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে প্রুভড কতটুকু আছে, এটাকে বলে 1P। আরেকটা ক্যাটাগরি হচ্ছে 2P ক্যাটাগরি, এটা হচ্ছে প্রুভড অ্যান্ড প্রবাবল, 2P ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে পসিবল কতটুকু। তো প্রুভড ক্যাটাগরিতে 2001 সাল নাগাদ আমাদের প্রায় 20 ট্রিলিয়ন সিএফটি গ্যাস আছে 2001 সাল নাগাদ। তো ক্রমাগত যদি অনুসন্ধান করে যাওয়া হয়তো তাইলে রিজার্ভের পরিমাণ বাড়তে থাকে, 1P ক্যাটাগরি বাড়তে থাকে। তখন 2P ক্যাটাগরিতে আমাদের গ্যাস ছিল হচ্ছে 24 ট্রিলিয়ন সিএফটি, আর 3P ক্যাটাগরিতে আমাদের ছিল হচ্ছে 30-32 ট্রিলিয়ন সিএফটির মতো। এখন ক্রমান্বয়ে বাপেক্সকেও আর কাজ করতে দেওয়া হচ্ছে না। মানে যেই বাপেক্স এত সফল একটা প্রতিষ্ঠান, সে বাপেক্সের সমসাময়িক যে কোম্পানিগুলো পৃথিবীর অন্যান্য দেশে তৈরি হয়েছে, কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কোম্পানি না বলে তেল গ্যাস অনুসন্ধানকারী ভারতের, মালয়েশিয়ার, শ্রীলঙ্কার প্রতিষ্ঠানগুলা ইতিমধ্যে বাপেক্সকে ছাড়িয়ে বহুদূর চলে গেছে। তাদের প্রযুক্তিগত দখল, তাদের মানব সম্পদের জায়গা থেকে অনেক উন্নতি লাভ করে। পক্ষান্তরে আমাদের দেশে ঘটতে থাকে উল্টা। সফল একটা প্রতিষ্ঠানকে ক্রমাগতভাবে ছোট করে আনতে থাকা হয়, এবং ভূমিতে এবং সমুদ্রে গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে আর বাপেক্সকে কোনো গুরুত্ব দেওয়া হয় না, বিদেশি কোম্পানিগুলোকে ডেকে ডেকে এনে কাজ দেওয়া হচ্ছে। তখন আলোচনা উঠলো যে বাপেক্সের সক্ষমতা কি নাই, বিদেশি কোম্পানি কেন কাজ করে। বলা হলো যে বাপেক্সের মানব সম্পদের ওই দক্ষতা নাই, বা বাপেক্সের যন্ত্রপাতি নাই যেটা গ্যাসপ্রমের আছে কিংবা অন্যান্য কোম্পানির আছে। তো এর মধ্যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম বা এই ধরনের খনন অনুসন্ধান এই ধরনের বিভাগ খুলতেও দেখলাম, এবং আশাই করা যাচ্ছিল যে আমাদের মানব সম্পদ উন্নয়ন করা আসলে কঠিন কোনো কাজ না। এমনকি বাংলাদেশ থেকে যারা বিদেশে পড়তে যায় তারাও এসে এই ধরনের কোম্পানিতে চাকরি করতে পারে। ঘটনা আসলে এটা ছিল না। ঘটনা ছিল বাপেক্সকে সংকুচিত করার মাধ্যমে বিদেশি কোম্পানিকে কাজের সুযোগ দেওয়া। তখন বাপেক্সেরই প্রচুর এক্সপার্টরা অন্যান্য বিদেশি কোম্পানি শেল, ইউনাকলে চাকরি নিয়ে চলে গেল, অনেকে লিবিয়াতে চলে গেল।
এবং ক্রমান্বয়ে আমরা দেখলাম যে পেট্রো বাংলা কিংবা আমাদের যে হাইড্রোকার্বন একটা বিভাগ আছে সরকারের, ওখানে গেলে আমরা জানতে পারি যে আমাদের এই মুহূর্তে তেল কি পরিমাণ আছে, কয়লা কি পরিমাণ আছে, কতটা অনুসন্ধানের মধ্যে আছে, এগুলা ওখানে গিয়ে দেখলাম যে আমরা বছরের পর বছর যায় আর ডাটা পরিবর্তন হয় না, কারণ নতুন অনুসন্ধানের কোনো সফলতা নাই। নতুন গ্যাসপ্রম যে গ্যাস ফিল্ডগুলার খুঁজে পায়, এগুলো আসলে ইনিশিয়ালি বাপেক্সেরই আবিষ্কার ছিল। এমন না যে গ্যাসপ্রম নতুন করে একটা গ্যাস ফিল্ড আবিষ্কার করে বসে আছে। খুব কম এই এই জায়গাটা যে গ্যাসপ্রম নিজে একটা বিরাট গ্যাস ফিল্ড আবিষ্কার করে ফেলেছে বাংলাদেশের জন্য, এই উদাহরণ খুবই কম। বেশিরভাগ 2D এবং 3D সিসমিক সার্ভের কাজ ইনিশিয়ালি বাপেক্সের করা এবং বাপেক্সের অনুসন্ধানী ডাটার সম্ভাবনার উপরে ভিত্তি করে বেস্ট পসিবল জায়গাগুলোতে গ্যাসপ্রম গিয়ে কাজ করে। তার মানে বাপেক্সের সক্ষমতা আসলে আছে, যে গ্যাপটা ছিল ওটা পূরণ করে নেওয়া যেত। এই সমস্ত আলাপ আলোচনা চলতে চলতে এই গত আওয়ামী লীগ সরকারের আগের বার বিএনপির আমলে বঙ্গোপসাগরকে অনেক ব্লকে ভাগ করা হইলো এবং ভূমিকেও ভাগ করা হলো। তখনও নানান বিদেশি কোম্পানি এখানে অনুসন্ধানের দায়িত্ব নিয়ে আবার ছেড়ে দেয়, নানান চুক্তি টুক্তিতে বনে না। আবার আওয়ামী লীগ সরকারের আমলে তো ইন্টেনশনালি দেশের ভেতরে ভূমিতে আর সমুদ্রে গ্যাস অনুসন্ধান, তেল অনুসন্ধান এগুলো বন্ধই করে রাখা হয়েছে নানান মেকানিজম। এটার কারণ হচ্ছে কমিশন বাণিজ্য। ব্যাপারটা এরকম, আমি একটা ডাটা দেখে বলি। আমার 2016 পর্যন্ত বা আমি বলি 2024 জানুয়ারি পর্যন্ত আমাদের হাইড্রোকার্বন ইউনিট এবং পেট্রো বাংলার একটা স্টাডি আছে 2024 জানুয়ারি। এই পর্যন্ত আমাদের মোট গ্যাস উত্তোলন হয়েছে 20.80 ট্রিলিয়ন সিএফটি। কিন্তু আমাদের 1P ক্যাটাগরির এখন পর্যন্ত মোট আবিষ্কার হলো 1P ক্যাটাগরি, যেটা মানে নিশ্চিত, এটা হচ্ছে 28.79 ট্রিলিয়ন সিএফটি। আর 2P ক্যাটাগরিতে ছিল ওই আমি সরি 1Pতে ছিল হচ্ছে 23 ট্রিলিয়ন সিএফটি আর 2Pতে ছিল 28। কিন্তু ঘটনাক্রমে ভোলাতে একটা বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেল। প্রথমে বলা পত্রিকায় আসলো যে ভোলাতে গ্যাস আছে গিয়ে 600 বিলিয়ন সিএফটি। আসল ঘটনা হচ্ছে তখন আমরা ইন্টারনাল ডকুমেন্ট থেকে জানি, এটা আওয়ামী লীগের আমলের মাঝামাঝি সময়ের কথা বলছি, যে পত্রিকায় আসলো ভোলাতে পাওয়া গেছে 600 বিলিয়ন সিএফটি। কিন্তু ইন্টারনালি আমরা আলাপ আলোচনা করে বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে বা অনুসন্ধানের সাথে সম্পৃক্ত বিভিন্ন গবেষকদের কাছ থেকে জানতেছি যে ভোলাতে গ্যাস আছে আসলে 2 ট্রিলিয়ন সিএফটি। 2 ট্রিলিয়ন সিএফটি কোথায় আর কোথায় 600, মানে পাবলিকলি তারা ডাটাটা কমায় দেখাচ্ছে। তখন আমরা খুঁজতে থাকলাম যে কারণটা কি ঘটনা ঘটলো এর মধ্যে যে গ্যাসের পরিমাণ কম দেখাচ্ছে। মানে গ্যাসের পরিমাণ কম দেখানোর সুবিধাটা হচ্ছে গ্যাস আমরা বলতে পারবো যে আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস নাই এবং আমাদের বিদেশ থেকে এলএনজি আমদানি করতে হবে। এটা 2016 অল্টারনেটিভ পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান, পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান যেটা সরকার করেছে, সেইটা করার পরের ঘটনা। তো এখন মাটির নিচে যে সম্পদ পড়ে আছে এবং বহু গবেষক ওখানে বাপেক্স কাজ করতেছে, এই তথ্য বেশি দিন লুকায় রাখা সম্ভব হয়নি। পরে দেখা গেল ভোলাতে মোট গ্যাস আছে 5.6 ট্রিলিয়ন সিএফটি। 600 থেকে এটা বেড়ে হয়ে গেল 5.6, 600 বিলিয়ন থেকে 5.6 ট্রিলিয়ন সিএফটি। এখন তাহলে আমাদের আগে রিজার্ভের সাথে এটা যুক্ত হইলো। আগে ছিল 2P ক্যাটাগরিতে 23 টিসিএফ, এখন হয়ে গেল 2P ক্যাটাগরিতে 28.6 টিসিএফ। তো স্বভাবতই যুক্তি আসে যে দেশের ভেতরে যদি 5.6 ট্রিলিয়ন সিএফটি নতুন গ্যাস আসে, তাহলে আমার গ্যাসের দাম বাড়ে কেন, বিদ্যুতের দাম কেন বাড়ে, এলএনজি কেন আমদানি করি? এই প্রশ্নের উত্তর মানুষের মুখ বন্ধ করার জন্য তারা বলল যে ভোলার গ্যাস ন্যাশনাল গ্রিডে আসবে না। কেন আসবে না? বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ইন্ডাস্ট্রিয়ালি পিছিয়ে আছে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলকে উন্নত করার জন্য প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার। ওই ভোলার গ্যাস বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেই থাকবে। ব্যাপারটা ছিল ধাপ্পাবাজি। আসলে ন্যাশনাল যে গ্রিড, আমাদের বিদ্যুতের যে গ্রিড আছে,
ওরকম গ্যাসেরও একটা ন্যাশনাল গ্রিড আছে। তো এই গ্যাসের ন্যাশনাল গ্রিডে যখন ভোলার গ্যাসটা ঢুকে যাবে, সাথে সাথেই আমাদের সমস্ত এলএনজি টার্মিনাল, এলপিজি প্রজেক্ট থিওরিটিক্যালি অপ্রয়োজনীয় হয়ে যাবে। তো এখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে এলএনজি টার্মিনাল করার জন্য, এবং এলপিজি লাইসেন্স দেওয়া হচ্ছে বিভিন্ন প্রভাবশালী গ্রুপকে। এলপিজি লাইসেন্স যে পায় না এরকম কোনো এমপি নাই যারা বাংলাদেশের মানুষের কাছে এলপিজির বোতল বিক্রি করবে না। এলপিজি তো ন্যাচারাল গ্যাস না, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম প্রসেস করার সময় এই গ্যাসটা তৈরি হয়, তো ওটাকে বোতলজাত করে দেওয়া হয়। এবং এলপিজি গ্যাস অনেক সময় আমদানিও হয়, কিন্তু মূল আমদানির জায়গাটা হচ্ছে এলএনজি। এলএনজিটা আসবে কাতার থেকে, এটাকে হিমায়িত করে বড় বড় ট্যাঙ্কারে করে এনে আমাদের গ্যাস গ্রিডে সরবরাহ করা হবে। এখন সিস্টেমেটিক্যালি দেখানো হইলো যে বাংলাদেশে প্রতিদিন 2500 মিলিয়ন সিএফটি গ্যাস দরকার হয়, যার মধ্যে পূর্বাঞ্চলের গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন কমে গেছে, প্রেশার কমে গেছে, যার কারণে আমাদের এখনই এলএনজি ঢুকাইতে হবে। এবং খুব দ্রুত গতিতে 2016 পরে খুব দ্রুত গতিতে এই এলএনজি টার্মিনাল তৈরি করে এলএনজিগুলা ঢুকানো শুরু করলো, ডেইলি 500 মিলিয়ন সিএফটি করে। এটা একদম অপ্রয়োজনীয় ছিল, একদমই অপ্রয়োজনীয় ছিল। এবং পদ্ধতিগতভাবে স্তরে স্তরে আমাদের বাসাবাড়ির গ্যাসের দাম বাড়লো, বারংবার আমাদের বিদ্যুতের দাম বাড়লো, এবং আমাদের স্থানীয় সমস্ত উদ্যোক্তারা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তাদের উদ্যোক্তারও তো একটা সক্ষমতা থাকে, একটা জিনিস উৎপাদন করতে গেলে উৎপাদন খরচ থাকে, বিদ্যুৎ বিল দিতে হয়, গ্যাসের বিল দিতে হয়, তাদের সক্ষমতা কমতে থাকলো। এই যে আমরা বলি যে আমরা আমদানি নির্ভরতা কমাবো, আমদানি নির্ভরতা কমানোর ব্যাপারটা শুরুই হয় হচ্ছে এনার্জি ইন্ডিপেন্ডেন্স থেকে। এনার্জি ইন্ডিপেন্ডেন্স যদি আমার না থাকে, আমাকে যদি গ্যাসের জন্য কাতারের দিকে তাকিয়ে থাকতে হয়, তেলের জন্য সৌদি আরবের দিকে তাকিয়ে থাকতে হয়, কয়লার জন্য ইন্দোনেশিয়ার দিকে, অস্ট্রেলিয়ার দিকে, সাউথ আফ্রিকার দিকে তাকিয়ে থাকতে হয়, আমার জীবনেও আমদানি নির্ভরতা কমবে না। কারণ আমার এখানে উৎপাদন করতে গেলে বেসিক এনার্জিটা, ফুয়েলটা দিতে হবে। তো এর মধ্যে আমরা ইয়ে নিয়ে কাজ শুরু করলাম। এই যে 2016 যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বানালো, এটা ছিল একটা ধ্বংসাত্মক, মানে বাংলাদেশের পুরো এনার্জিটা আসলে বিদেশিদের হাতে তুলে দেওয়া। আমাদের এনার্জি সিকিউরিটি, এনার্জি সোভারেনিটি বলতে কিছু আর রইল না। কারণ ওখানে প্ল্যান করা হয়েছে এভাবে যে 35% বিদ্যুৎ এবং উৎপাদন হবে গিয়ে কয়লা দিয়ে। এই 35% কয়লা আমাদের নাই। 35% বিদ্যুৎ উৎপাদন হবে গ্যাস দিয়ে, এই গ্যাসও আমাদের নাই। সিস্টেমেটিক্যালি দেখানো হইলো, কারণ তার আগে বহু বছর ধরে এই পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানে এই অন্যায্য প্রস্তাবগুলো হাজির করার জন্য ধীরে ধীরে বহু কাজ করা হয়েছে। গ্যাস অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়েছে, বাপেক্সকে পঙ্গু করা হয়েছে, বিদেশি কোম্পানিদের আমদানি করে আনা হয়েছে এখানে কাজ করার জন্য, এরকম বহু কিছু করে শেষে একটা বয়ান হাজির করা হইলো যে ভবিষ্যতের জন্য আমাদের 35% বিদ্যুতের অবকাঠামো নির্মাণ হবে গ্যাস ভিত্তিক, যেই গ্যাস আমাদের নাই। এটা পুরাটাই হবে এলএনজি নির্ভর। এলএনজিগুলো আসবে গিয়ে কোথাও থেকে, কাতার থেকে বা এরকম বিভিন্ন তৃতীয় দেশ থেকে। কয়লা আসবে কোথা থেকে এরকম নির্ধারণ করে দেওয়া হলো। তার মানে বিদেশিদের হাতে আমাদের এনার্জি সেক্টর ছেড়ে দিয়ে এবং আগামী প্রায় 50 বছরের জন্য বাংলাদেশকে এনার্জি সার্বভৌমত্বহীন করে দেওয়া হইলো। বসে বসে এগুলোর কমিশন খাবে। তো প্রকারান্তরে কি হইল, 2001 সালে এবং 2011 সালে তার পরবর্তীতেও বারংবার এনার্জি সেক্টর নিয়ে কয়েকটা স্টাডি হয়ে গেছে। একটা হলো পেট্রোবাংলা আর ইউএসজিএস এর একটা স্টাডি হইলো যে ভূমিতে কি পরিমাণ গ্যাস আছে, সমুদ্রে কি পরিমাণ গ্যাস আছে। আর একটা স্টাডি হইলো 2011 সালের দিকে, সেটা হচ্ছে আমাদের যে হাইড্রোকার্বন ইউনিট, বাংলাদেশ রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান হাইড্রোকার্বন ইউনিট, হাইড্রোকার্বন বিভাগ আর নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডাইরেক্টরেট এনপিডি, এরা দুইজন মিলে দুইটা কিন্তু এখানে স্টাডি হইলো, মেজর স্টাডি। ইউএসজিএস, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সোসাইটি আর পেট্রোবাংলা, ওরা স্টাডি করে বললো যে ভূমিতে যে পরিমাণ গ্যাসের ডেটা দেওয়া আছে এটা মোটামুটি ঠিক আছে। আমাদের গ্যাস 20 থেকে 25 ট্রিলিয়ন সিএফটি আছে, এটা ঠিক আছে, কিন্তু সমুদ্রে একটা অবিশ্বাস্য রকমের গ্যাস রয়ে গেছে। এগুলো অনুসন্ধান করে উঠায় আনলে হয়। সমুদ্রে কি পরিমাণ গ্যাস আছে? ইউএসজিএস এর স্টাডি বলছে যে সমুদ্রে সর্বনিম্ন মানে
100% শিওর হচ্ছে 8 TCF গ্যাস, 8 ট্রিলিয়ন CFT গ্যাস 100% শিওর। 50% প্রবাবিলিটিতে, যেটাকে আমরা বলি 2P ক্যাটাগরি, 2P ক্যাটাগরিটা হচ্ছে অলমোস্ট কারেক্ট, পাওয়া যাবে। 50% বা 2P ক্যাটাগরিতে বলছে যে এখানে গ্যাস আছে 32 ট্রিলিয়ন CFT, এবং 3P বা এরকম ক্যাটাগরিতে যে পসিবল হইতে পারে সর্বোচ্চ 64 থেকে 65 ট্রিলিয়ন CFT গ্যাস বঙ্গোপসাগরে আছে। এখন এই গবেষণাটার শক্তি দেয় পরের গবেষণাটা, যে এরা কি কি বলতেছে এগুলো আবল তাবল। 32 TCF গ্যাস, তাহলে আমি কেন গ্যাস আমদানি করব? আমরা তো সবাই মিলে যুক্তি দিচ্ছি, একটা গবেষণা, অথেন্টিক গবেষণা বলছে 32 TCF গ্যাস বঙ্গোপসাগর থেকে পাওয়া যাবে, তাহলে আর আমাদের সরকার বলছে আমাদের গ্যাস নাই, আমাদেরকে প্রতিদিন 500 মিলিয়ন CFT করে LNG আমদানি করতে হচ্ছে। আর এখানে চট্টগ্রামে কক্সবাজারে মাইলের পর মাইল জায়গা অ্যাকোয়ার করে নিচ্ছে LNG টার্মিনাল বানানোর জন্য, পাইপলাইন সেট করতেছে LNG ইনপুট দেওয়ার জন্য। এগুলো কি কথাগুলো মিলতেছে না। তারপরে আরেকটা, আমরা তখনও এত ভেতরে ঢুকি নেই গবেষণাগুলোর। তারপরে নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডাইরেক্টরেট আর হাইড্রোকার্বন ইউনিটের গবেষণাপত্রটা খুলে বসলাম। এরা বলছে 1P ক্যাটাগরিতে, যেটা 100% শিওর, ওই ক্যাটাগরিতে USGS যে বলছে 8 ট্রিলিয়ন CFT গ্যাস পাওয়া যাবে, এটা সত্য, একই। কিন্তু 2P ক্যাটাগরিতে এটা আসলে 32 না 42 ট্রিলিয়ন CFT বঙ্গোপসাগরের গ্যাস। এবং 3P ক্যাটাগরিতে বাংলাদেশের বঙ্গোপসাগরের গ্যাসের পরিমাণ ওই যে USGS এর সমান। মানে ওদের আর্গুমেন্টটা হচ্ছে মিন ক্যারেক্টারটা, ভ্যালুটা নিয়ে, যে ওরা বলছে USGS বলছে 32, নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডাইরেক্টরেট বলছে 42 ট্রিলিয়ন CFT গ্যাস। এখন আমরা তর্কের খাতিরে কনজারভেটিভ থাকি, 32 ট্রিলিয়ন CFT গ্যাস আছে ধরে নিলাম, সমুদ্র থেকে পাবো। এবং এই তর্কাতর্কি চলতে চলতে ভোলার ডাটা হাইড করা শুরু করলো তারা, ভোলা থেকে খালি গ্যাস আসতেছে, এবং ভোলার গ্যাস প্রমাণ করে যে আরও গ্যাস আছে। কিভাবে আছে বলি, যেমন 2000 আমাদের সমুদ্র বিজয় হইলো কত সালে যেন? মায়ানমার থেকে যে পাইলো 4 বছর করোনার আগে 19-20 আমরা জানি না। আমি এখন যে বয়ানটা দিব, এই যে ন্যারেটিভটা দিব, এটা আপনারা কোথাও শুনছেন কিনা? এটা একটা ভিন্ন ন্যারেটিভ রোহিঙ্গা ক্রাইসিসের। সেটা হলো যে মিয়ানমারের দক্ষিণে আরাকানে যে ইকোনমিক জোন হবে, এই জোনটা চায়নার প্ল্যান বহু আগে থেকে, BCIM করিডোরের দিয়ে। BCIM করিডোরটা ওই যে কুনমিং থেকে ঘুরে আরাকান হয়ে এসে এখান দিয়ে যাবে। তো BCIM করিডোরে চায়নার প্রস্তাব ছিল যে 1 রোড, 1 কারেন্সি, 1 ইলেকট্রিসিটি গ্রিড, এগুলা মানে পুরো অঞ্চলটা হবে গিয়া একটা বাণিজ্যিক অঞ্চল। চায়নার প্রস্তাব হচ্ছে যে এই অঞ্চলেই 300 কোটি লোক থাকে, 300 কোটি মানুষের তো একটা বিশাল বাজার। হোয়াই নট আমরাই একটা ইলেকট্রিসিটি গ্রিড তৈরি করি, একটা বাণিজ্যিক অঞ্চল ঘোষণা করি। এই অঞ্চলে যতগুলো ইকোনমিক জোন আছে সবগুলো একটা আরেকটার সাথে যুক্ত হবে, সবগুলো একই বাণিজ্যিক মডেলে এই অঞ্চলটাকেই প্রধান বাজার ধরে নিয়ে কাজ করবে। এবং তারা তখন আরাকানে যেই বাণিজ্যিক অঞ্চলটা তৈরি করতে নেয়, সেইটার গ্যাসের জন্য অনুসন্ধান করতেছিল। অনুসন্ধানে বেশ কয়েকটা কোম্পানি যুক্ত ছিল, তার মধ্যে একটা হচ্ছে কোরিয়ান দায়ু। তো দায়ু কোম্পানির ইনিশিয়াল ডাটা বলছে যে এখানে খুব ব্যাপক পরিমাণে একটা গ্যাস আছে। তো যেহেতু ওরা কন্ট্রাক্টেড মিয়ানমারের সাথে, আমেরিকান কোম্পানিও ছিল, দায়ু ওরা ফাইন্ডিংসে আগায় গেল আর কি। এবং দায়ু এক পর্যায়ে নিশ্চিত হয় যে এখানে প্রায় 15 থেকে 20 ট্রিলিয়ন CFT গ্যাস আছে আরাকানের ঠিক সামনেই। আরাকান যে জায়গাটায়, ওর সামনেই সমুদ্রে। তখনও আমাদের সমুদ্র ফয়সালা হয় নাই। এবং এই ডাটা বাইর হওয়ার সাথে সাথে মিয়ানমারের নেভি আর বাংলাদেশের নেভি মুখোমুখি দাঁড়ায় গেল। এটা ছিল আমাদের সমুদ্র। তারপরে তো এই সমুদ্রের মারামারি গেল আন্তর্জাতিক আদালতে, আরবিট্রেশন হলো, এবং আমরা যে সমুদ্রটা পেলাম, এখানে আমাদের ইনাম ভাই আছে, প্রকৌশলী ইনাম ভাই খুব সুন্দর ব্যাখ্যা দেয়
অনেক পানি বিশেষজ্ঞ, সমুদ্র বিশেষজ্ঞরা এই আইনের খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আমি দ্বিমত করেছি। আমি কেন দ্বিমত করলাম? কারণ হচ্ছে যে এক এক দেশের জন্য সমুদ্রের বন্টন এক এক রকম হবে কেন? সমুদ্রের বন্টনের একটা সাধারণ আইন থাকা উচিত যে ভারতের সমুদ্র এরকম হইলে বাংলাদেশের সমুদ্র এরকম হবে, মিয়ানমারের সমুদ্র এরকম হবে। এখন যখন চাইনিজরা নির্ধারণ করে দিল যে এই গ্যাসটা মিয়ানমারে রাখতে হবে, তাইলে সমুদ্রটা তো মিয়ানমারের লাগে। ওইভাবেই মিয়ানমারের পক্ষে নেগোসিয়েটর নিয়োগ দিল চায়না, আন্তর্জাতিক নেগোসিয়েটর। বাংলাদেশের পক্ষ থেকে যে নেগোসিয়েটররা গেলে এরা কেউ মানে বলতে গেলে কম পড়াশোনা করে যাওয়া কিংবা অনভিজ্ঞ। আরবিট্রেশন মানে কি? সেটা কোর্টের বাইরে একটা মধ্যস্থতা হবে, উভয় পক্ষের যুক্তি কথাবার্তা শুনে পরস্পরকে বুঝে একটা সমাধানে যাবে। কিন্তু আরবিট্রেশনের মানে এই না যে এমন একটা সিদ্ধান্ত মেনে আসা যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। তো শেষে দেখা গেল যে আরবিট্রেশনে আমরা সমুদ্রটা হেরে গেলাম। যেই সমুদ্রটা আমরা চাচ্ছি সেই সমুদ্রটা আমরা পাই নাই, এবং আমাদের গ্যাস ফিল্ডগুলা মিয়ানমার পেয়ে গেল। তাহলে চায়না যে আরাকান ইকোনমিক জোন স্থাপন করতে চাচ্ছে, যার এনার্জির ভিত্তি হচ্ছে ওই যে শিহো 1, শিহো 2, শিহো 3, এই তিনটা গ্যাস ফিল্ড, যে তিনটা গ্যাস ফিল্ডে প্রায় 15 নিশ্চিত 15 থেকে 20 ট্রিলিয়ন সিএফটি গ্যাস আছে। চায়না এখন খুবই নিশ্চিতভাবে এখানে ইকোনমিক জোন তৈরি করবে, এবং তার পরবর্তীতে শিহো 1, তাহলে আমরা সমুদ্র বিজয়ের মাধ্যমে আমরা বিজয় উৎসব করলাম। আসলে আমরা সমুদ্র হেরে এসেছি, আমাদের সাথে একটা প্রতারণা হইলো পুরা জাতির সাথে। প্রথম আলো সহ সমস্ত ন্যাশনাল ডেইলিতে বলা হইলো আমরা সমুদ্র বিজয় করে এসেছি, আপনারা পুরান পত্রিকা ঘাটলে দেখবেন। আসলে আমরা সমুদ্র হেরে এসেছি, এবং আমাদের হারের ভেতর দিয়ে আরাকান সংকটের জন্ম হইলো, উচ্ছেদ শুরু হইলো ওখানে, এবং ওই উচ্ছেদই এই পর্যন্ত আসলো। এবং এই ইকোনমিক জোনের ভিতরে ভারতের ইনভেস্টমেন্ট আছে $4 বিলিয়ন, জাপানের ইনভেস্টমেন্ট $8 বিলিয়ন, আমেরিকান ইনভেস্টমেন্ট $4 বিলিয়ন, চাইনিজ ইনভেস্টমেন্ট প্রায় $16 থেকে $20 বিলিয়ন। এবং যেহেতু সবাই এটার ভিতরে টাকা পয়সা ঢেলে বসে আছে, ফলে বাংলাদেশ যখন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বিশ্ব দরবারে কিছু বলতে যায়, তখন ভারতও বাংলাদেশের বিরুদ্ধে ভোট দেয়, চায়নাও বাংলাদেশের বিরুদ্ধে ভোট দেয়, কেউ বাংলাদেশের পক্ষে নেই। কারণ রোহিঙ্গা ক্রাইসিস সলভ হয়ে গেলে ওখানে আরাকানে যদি শান্তি স্থাপন হয়, তাহলে ওই ইকোনমিক জোন, ওই বিসিআইএম করিডোর, এগুলোর কি হবে? তাহলে আমরা ওখানে গ্যাস হারাইলাম। এখন কথা আরও আছে, শিহো 1, শিহো 2, শিহো 3 প্রমাণ করে যে ইউএসজিএসের যে রিসার্চ, নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডাইরেক্টরের যে রিসার্চ, এটা সত্য। এখানে গ্যাস আছে, প্রচুর গ্যাস আছে। মিয়ানমারের ভাগে ওইটা গেলেও আরও বহুত আছে। মানে ওইটা আসলে বাংলাদেশের যে ব্লক নির্ধারণ করা হয়েছিল ওটা ওর বাইরেই ছিল, ওই সামুদ্রিক অঞ্চলটা যুক্তিতর্কের ভেতরেই ছিল, কিন্তু যেই ব্লকের উপরে তারা 3D সার্ভে করেছে ওইটা ওর বাইরেই এখনও 32 TCF গ্যাস আছে। তাহলে আমরা এখন দেখি আমাদের গ্যাস কতটুকু লাগবে। তাহলে আমরা ধরলাম ওইদিকে আছে 32, আমাদের ভূমিতে আছে প্রায় 25-57 ট্রিলিয়ন সিএফটি গ্যাস। কিন্তু সমুদ্রের গ্যাস যদি আমরা ন্যাশনাল গ্রিডে ঢুকাতে না পারি, আমাদের হাতে আছে আসলে 28 ট্রিলিয়ন সিএফটি। হ্যাঁ, তো এখন বাংলাদেশে প্রতিদিন গ্যাস লাগে হচ্ছে 2700 মিলিয়ন থেকে 3000 মিলিয়ন সিএফটি গ্যাস। এটাকে আপনি 365 দিয়ে গুণ দিলে দেখবেন 1 ট্রিলিয়ন সিএফটির মতো আসে। তো প্রতি বছর যদি আপনার গ্রোথ ধরেন গ্যাস ইউজের, একটা ন্যাচারাল গ্রোথ ধরতে পারি, অ্যাকচুয়াল গ্রোথ আসলে 5 to 6%, কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে 10% গ্রোথ ধরতে পারি। 10% গ্রোথ ধরে হিসাব করে দেখা গেছে যে শুধু ভূমির গ্যাস শেষ হইতেই আমাদের 2030 সাল হয়ে যাবে। তো এর সাথে যদি সমুদ্রের গ্যাস যুক্ত হয়, তাহলে আমাদের গ্যাস দিয়ে আমরা নিশ্চিতভাবেই 2050 পার হয়ে যেতে পারবো, শুধু গ্যাস দিয়েই। তাহলে তো এই যে আওয়ামী লীগের আমলে এত যে গ্যাস টার্মিনাল করা হলো, এলএনজি টার্মিনাল বানানো হইলো, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হইলো, তারপরে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হইলো, এইগুলা পুরাই আসলে ঠিক করা লাগবে এখন। এবং ওই তর্ক হাজির করতে হবে, বাংলাদেশকে যদি আমদানি নির্ভরতা থেকে বাঁচাতে চাই, তাইলে আমরা আগে এনার্জি সোভারেনিটি দরকার। এখানে এনার্জি সোভারেনিটির জন্য আমাদের এই প্রতিষ্ঠানটারে
বড় করে নিতে হবে বাপেক্সকে। এইটাকে বড় করে এটাতে দরকার লাগে আমাদের বাংলাদেশের বহু গবেষকরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, গবেষণা করছেন, তাদেরকে ইনক্লুড করে একটা শক্তিশালী প্রতিষ্ঠান বানিয়ে এনার্জি সোভারেনিটিটা নিয়ে আসতে হবে। কিন্তু এই সমস্ত গ্যাসের কথোপকথনের ভেতর দিয়েই আওয়ামী লীগ সরকার যখন 2016 সালে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান একটা প্রস্তাব করলো, এবং সেইখানে আমি একটু আগে বললাম যে 35 ভাগ কয়লা দিয়ে, 35 ভাগ গ্যাস দিয়ে, বাকি কিছু পারমাণবিক দিয়ে, 10 ভাগ পারমাণবিক দিয়ে এরকম ভাগ করে দিল ওরা। আমরা আপত্তি তুললাম যে এই পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান হয় নাই। প্রায় 57 জন জাইকার এক্সপার্ট মিলে 5 বছর ধরে কাজ করে যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান দিল, এটা তারা তাদের দেশেও বাস্তবায়ন করতো না জীবনে। জাইকা, জাপান এত বিউটিফুল একটা কান্ট্রি, এবং তাদের মানুষরা তাদের দেশের জন্য যে প্রকল্পগুলো করে সেগুলো তো দেখার মতো হয়, সেগুলো পরিবান্ধব হয়। আরেক দেশে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বানাতে এসে তারা যে পরিকল্পনাটা দিয়ে গেল, এইটাতে বোঝা গেছে যে এক্সপার্ট হিসেবে জাইকাকে ব্যবহার করা হইলো এখানে আসলে শেখ হাসিনার ভিশনটাকে ইমপ্লিমেন্ট করেছে তারা। কি ভিশন এটা? শেখ হাসিনার ভিশন ছিল এনার্জি ডিপেন্ডেন্সি না পাওয়া, এনার্জি সোভারেনিটি নষ্ট হওয়া, এবং বাংলাদেশকে একটা বৈদেশিক রাষ্ট্রগুলোর মুখাপেক্ষী করে রাখা। এবং ক্রমান্বয়ে আমাদের এখানে ডলার ক্রাইসিস হচ্ছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে, এবং ক্রমান্বয়ে প্রত্যেক 3 মাস 4 মাস পর পরই একটা করে আওয়াজ উঠতেছে যে বিদ্যুতের দাম বাড়াইতে হবে, গ্যাসের দাম বাড়াইতে হবে, এলপিজির দাম বাড়াইতে হবে। এদিকে বাজারে অন্যান্য জিনিসও তো এই মৌলিক এনার্জিগুলোর উপরে নির্ভরশীল, যার কারণে ওই সমস্ত জিনিসপত্রের দামও বাড়তে থাকে। হয়তো রেশিওতে 1% দাম বাড়লে একটা সাবানের দাম 10 টাকা বেড়ে যায়, একটা টুথপেস্টের দাম 10 টাকা বেড়ে যাচ্ছে, একটা নিত্য প্রয়োজনীয় চালের দাম অনেক বেড়ে যাচ্ছে। রাইস মিলাররা দাবি জানাচ্ছে যে আমাদের খরচ অনেক বেড়ে গেছে। বাস্তবে আমরা কেউ গণিত করতে যাই নাই যে এই মুহূর্তে রাইস মিলের খরচ কত বাড়লো, সেই অনুপাতে ফরিয়া ব্যবসায়ী হয়ে কারণ বাজারে এসে তারপর আমার ঘরে যখন চালটা আসে সেখানে আসলে কত টাকা বাড়া উচিত, এই গণিত আমরা কেউ করে দেখি নাই। কিন্তু তারা উছিলা পাইলো একটা মার্কেট। এই উছিলা তো তাহলে শেখ হাসিনা আসলে সবাই যারা হচ্ছে অনৈতিক মুনাফা করতে চাচ্ছিল তার আমলে, তারা সবাই সুযোগ পাইলো এটার। এখন আমরা আপত্তি তুললাম যে এই জ্বালানি মহাপরিকল্পনা হয় নাই, আমরা নতুন করে করতে বসলাম। আমরা প্রায় 20-22 জন লোক মিলে 2 বছর বিনা পারিশ্রমিকে খেটে মেটে একটা জ্বালানি প্রস্তাব দিলাম, এবং এটার ন্যায্যতা দিল পরের আরও 3-4টা রিসার্চ। বললাম যে একটা রিসার্চ কখনোই একা তার ন্যায্যতা হাজির করতে পারে না, তাকে আসলে শক্ত ভিত্তি দেয় পরের রিসার্চগুলো যখন বলে যে না এই ডাটাটা, এইটার ডাটা, এই ডাটা আর আগের রিসার্চের ডাটা যখন মিলে যায় তখন গিয়ে আমরা বুঝি যে আমাদের কাজটা কতটা অথেন্টিক ছিল। আমরা কি পাইলাম? আমরা বললাম যে আচ্ছা, যেহেতু বাংলাদেশে কয়লা নিয়ে খুব কেলেঙ্কারি ধরনের ইতিহাস আছে। কি কেলেঙ্কারি ধরনের? আমাদের কয়লার জন্য কতগুলো মানুষ প্রাণ দিছে, বড়পুকুরিয়ায়, ফুলবাড়িয়ায় আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলনটা বহু বছর ধরে বাংলাদেশের মানুষকে নানানভাবে উজ্জীবিত করে এবং আমাদেরকে এই শক্তি দেয় যে আমরা প্রাণ প্রকৃতি ধ্বংস করে কয়লা উত্তোলন করব না। আর যদি আমরা আমাদের এনার্জির ক্রাইসিস হয়ও, আমরা সেটা বিকল্প কোনো উপায়ে সমাধান করতে পারি কি না। তো এই যখন বিকল্প জ্বালানি মহাপরিকল্পনা আমরা তৈরি করি, তখন আমরা গ্যাসটাকে আমরা মাথায় রেখেছিলাম, কারণ গ্যাস প্রচুর পরিমাণে আছে। আর তুলনামূলকভাবে জলবায়ু পরিবর্তন বলে যে কথা বলা হয়, জলবায়ু পরিবর্তনের জন্য জীবাশ্ম জ্বালানি দায়ী, কিন্তু কয়লার চাইতে অনেক কম, প্রায় অর্ধেক কার্বন ডাইঅক্সাইড এমিট করে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সুতরাং আর প্রাকৃতিক গ্যাস যেহেতু আমাদের দেশে অনেক পরিমাণে আছে, আমরা প্রাকৃতিক গ্যাসকে ফোকাসে রাখলাম। সাথে আমরা দেখলাম যে আমাদের বাকি নবায়নযোগ্য শক্তিগুলা কি পরিমাণ আছে। তো আমরা আমাদের ফাইন্ডিংসে যেটা পাই সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 1,80,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব সোলার থেকে। সোলারের অনেকগুলো প্রযুক্তি আছে, তার মধ্যে একটা হচ্ছে সোলার প্যানেল। এর বাইরেও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো সোলার প্যানেলকে ইংরেজিতে বলে সোলার পিভি। সোলার প্যানেলটা রুফটপে ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন সারফেসে বিভিন্নভাবে লাগে বিদ্যুৎ উৎপাদন করা যায়। শুধুমাত্র ঢাকা
সিটি কর্পোরেশনের ভেতরে যতটুকু জায়গা আছে এইখান থেকেই রুফটপগুলো ব্যবহার করে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আনা সম্ভব। এবং আমি প্রথমে হিসাব করে বাইর করলাম এটা 20,000 মেগাওয়াট। এখন তখন আমার তথ্য নিয়ে লোকজন হাসাহাসি শুরু করলো, অনেকে এমনকি অনেক অপমানজনক বক্তব্য দিয়ে ফেললো যে মাহবুব সুমন এগুলো কী বলে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নবায়নযোগ্য শক্তি গবেষণাগার আছে, এটার অধ্যাপক সাইফুল ইসলাম ওনারা একটা গবেষণাপত্র ছাড়লেন যে ঢাকা শহরের রুফটপ থেকে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তা আমি গিয়ে বললাম যে স্যার আপনি এটা কী করলেন, এই 6,000 মেগাওয়াট তো না। ও স্যার রাখো, একটু কমাই দিই, নাহলে মানুষ হাসবে, তোমার কথা তো সত্য, একটু কমাই দিই। তো তারা কনজারভেটিভ হইলো আর কি। কমাই দেওয়া বলতে একাডেমিয়ার ভাষায় উনি কনজারভেটিভ হইলেন যাতে ওনার ডাটাকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে। সর্বোচ্চ পরিমাণ ভিত্তি দিয়ে দিলেন যে রুফটপ থেকে আমরা 6,000 মেগাওয়াট পাবো। এখন তাহলে আমরা শুধু রুফটপে তো আগে একটা সময় ছিল 90 দশকে মানুষজন উঠতো, একটা কমিউনিটি গ্যাদারিং হইতো, লোকজন ঘুরি উড়াইতো বা গাছ লাগাইতো। এখন কিন্তু রুফটপে কেউ উঠে না, উঠতে দেয় না, তালা মেরে রাখে। তো রুফটপের পুরো অংশও না, কিছু কিছু করে ব্যবহার করলেই হয়। আর তাছাড়া রুফটপ ছাড়াই বাংলাদেশে অনাবাদি জায়গা আছে 2%। বাংলাদেশের মোট ভূমির 2 ভাগ জায়গা হচ্ছে অনাবাদি। সুতরাং আবাদের সাথে, কৃষি উৎপাদনের সাথে কনফ্লিক্ট না করেই আমরা ওই জায়গাগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদন করতে পারি। আর এর বাইরেও জায়গা আছে, যেমন আমরা ক্যানেল দেই, ক্যানেলের উপরে দিতে পারি। তারপর এরকম বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে অনেক জায়গা বের করে 1,80,000 মেগাওয়াট আমরা সৌরবিদ্যুৎ উৎপাদন করতে পারি। তো এর সাথে আরও কিছু কথা আছে। সৌরবিদ্যুৎ সারাদিন থাকে না, তো সারাদিন ব্যবহার করতে হলে ওকে আসলে হয় কোনো সেকেন্ডারি সোর্স থেকে বিদ্যুৎটা আসতে হবে যখন রোদ চলে গেল, অথবা ব্যাটারি যুক্ত করতে হবে। তো সেকেন্ডারি সোর্স হইতে পারে তখন গ্যাস, কারণ সকাল থেকে সৌরশক্তি দিয়ে যদি বিদ্যুৎ উৎপাদন শুরু হয় তাহলে বিকাল 4টা পর্যন্ত সৌরশক্তি থাকে, বিদ্যুৎ উৎপাদনের মতো যথেষ্ট থাকে। যেই মুহূর্তে সৌরশক্তিটা কমে গেল সাথে সাথে গ্যাস যুক্ত হয়ে গেল। তাইলে 24 ঘন্টার 25 ভাগ বিদ্যুৎ কিন্তু 24 ঘন্টার 25% বিদ্যুৎ সৌরশক্তি থেকে উইদাউট ব্যাটারি এমনিই আসে, যদি খালি আমরা গ্যাস লাগাই দিই। কিন্তু ঘটনা হচ্ছে এর মধ্যে ইউএসএইড একটা ফাইন্যান্স করলো বাংলাদেশের বাতাস থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব সেইটার একটা অ্যাসেসমেন্ট করার জন্য। ইউএসএইডের রিসার্চ পাবলিশ করার আগেই আমরা কয়েকজন 5-6 জন, এর মধ্যে বিডি রহমতুল্লাহ আছেন একজন, যিনি যে পাওয়ার সেলের ডিজি ছিলেন, পরে শিক্ষক হতে আসছেন, উনি সহ আমরা কয়েকজন এই বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিয়ে 4-5টা গবেষণা করি। আমাদের স্টাডিতে আসতেছে যে বাংলাদেশ থেকে মিনিমাম 15,000 মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এবং বায়ু বিদ্যুৎটা এরকম যে ওটা আবার সৌরবিদ্যুতের মধ্যে এরকম দিনের বেলা একটা অংশ ছিল আরেকটা অংশ ছিল না, এরকম না। ওটা সারাদিন ধরেই 24 ঘন্টা ধরেই বিদ্যুৎ উৎপাদন করতে থাকে একটা মিনিমাম মাত্রায়। তার মানে আমরা যদি সৌরর সাথে কোনো মতে বায়ুকে ইন্টিগ্রেট করে দিতে পারি তাহলে সৌর হঠাৎ হঠাৎ কমে যায়, হয়তো মেঘ আসছে এই মুহূর্তে কম, কিন্তু গ্রিডে আমার বায়ু বিদ্যুৎ যুক্ত আছে, তখন সাপ্লাইটা শুরু হইলো, ব্যাকআপ হিসেবে গ্যাস আছে, সাপ্লাই শুরু হইলো, তাহলে তো আমার কয়লা বিদ্যুৎ কেন্দ্র লাগতেছে না। কয়লা বিদ্যুৎ কেন্দ্র কেন করব আমরা? তো ইউএসএইডের ফাইন্যান্সে পাওয়ার মিনিস্ট্রির সাথে কাজ করে 4 বছর ধরে স্টাডি করলো তারা। বাংলাদেশের 9টা লোকেশনে 100 মিটার লম্বা টাওয়ার বসাইছে। 100 মিটারে এই মেজারমেন্ট ডিভাইসগুলো সেট করে করে টানা 4 বছরের ডাটা অ্যানালাইসিস করলো, এবং 4 বছর পরে তারা তাদের গবেষণাপত্রটা প্রকাশ করলো যে বাংলাদেশ থেকে আমাদের যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে, তারপরে যে মেঘনা দিয়ে একটা উইন্ড টানেল আছে, মানচিত্রে খেয়াল করলে দেখবেন বাংলাদেশের পেট বরাবর মাঝখান থেকে মেঘনা বরাবর একটা নদীর মতো এই মেঘনা নদীর চ্যানেল, আবার উত্তর দিকে কুড়িগ্রামের চর বরাবর আরেকটা চ্যানেল, এগুলোকে বলে হয় উইন্ড টানেল। এই নদীর পাড়ে প্রচুর বাতাস থাকে। সো ওই কোস্টাল রিজিয়ন, চাঁদপুর, ফেনী, মুহুরী নদীর এই জায়গাগুলো আর এই উইন্ড টানেলগুলো ধরে যদি আমরা বায়ু বিদ্যুৎ উৎপাদন করি, অ্যাকর্ডিং টু ইউএসএইডের সেই গবেষণাটা করছে আসলে ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি। ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরিটা কি? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নবায়নযোগ্য শক্তি গবেষণার অথরিটি, NREL। বাংলাদেশে যেমন আছে SREDA, সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অথরিটি, সেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের রিনিউয়েবল এনার্জি রিসার্চ এবং এই অথরিটিটা হচ্ছে NREL। তো ফান্ড দিছে ইউএসএইড, গবেষণাটা করেছে NREL, করে তারা পাবলিশ করছে বাংলাদেশ থেকে থিওরিটিক্যালি 33,000 মেগাওয়াট বায়ুবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
আর এই মুহূর্তে যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি দিয়ে বায়ুবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব 20,000 মেগাওয়াট। তো এখন তো আরও যুক্তিশক্ত হইলো যে আমরা যদি নবায়নযোগ্য শক্তি ভিত্তিক গ্রিড তৈরি করি আর সেই গ্রিড দিয়ে যদি ইন্ডাস্ট্রি চলে, বাসাবাড়ি চলে, কমার্শিয়ালস চলে, তাইলে আমার কি দরকার কয়লা বিদ্যুৎ কেন্দ্র করার? এই সমস্ত তর্কাতর্কির ভেতরে ঘটে গেল বাঁশখালী। বাঁশখালীতে এস আলম 3,000 একর জায়গা নিয়ে নিল কয়লা বিদ্যুৎ কেন্দ্র করার জন্য। এস আলম কে কী করছে না করছে আপনারা সবাই খুব ভালো জানেন, কিন্তু তার কয়লা বিদ্যুৎ কেন্দ্রটার ওখানে পুলিশ গুলি করেই 4 জন মানুষকে মেরে ফেললো। মারা যাওয়ার পরে আমরা গিয়ে দেখলাম যে ওই এলাকায় এস আলম বলেছে যে এখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা হইলে 600 লোকের চাকরি হবে। আমরা গিয়ে দেখলাম এই এলাকার 50,000 লোকের মধ্যে কোনো বেকার নাই। কাকে খেয়ে চাকরি দিবে? ওরা তো চাকরি চায় না। ওরা একটা ফসল করে, চিংড়ি রেণুর সংগ্রহ করে, লবণ চাষ করে, এবং প্রত্যেকের আয়, প্রত্যেক পরিবারের আয় তো বটেই, প্রত্যেকের আয় সিগনিফিকেন্টলি বেটার দেন বাংলাদেশের এনি পার্ট। এই এলাকার লোকে সালাম বলতেছে 600 লোককে চাকরি দিব আমরা কয়লা বিদ্যুৎ কেন্দ্র করে, এবং এই সমস্ত লোকেদের 3,000 একর জমি নিয়ে নিল, যেখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটা করতে হয়তো সর্বোচ্চ 300 থেকে 500 একর জায়গা দরকার। 3,000 একর তো ওরা তো ভূমিদস্যু নিল, এবং এলাকার লোক আন্দোলন শুরু করলো, এক পর্যায়ে গোলাগুলি করলো। আমরা যাওয়ার পরে এই ঘটনাগুলো জানতে পারি যে এই ব্যাপার, ওদের মধ্যে আসলে বেকার নাই, ওরা আর্থিকভাবে সচ্ছল, এবং এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রও ওরা চায় না। তো এই সমস্ত ঘটনাকে উপরে দাঁড়িয়ে আমরা ফাইনাল রিপোর্টটা দিলাম, এবং বিকল্প জ্বালানি মহাপরিকল্পনাতে আমরা প্রস্তাব করলাম যে আমাদের এখানে নবায়নযোগ্য শক্তি 70 ভাগ বিদ্যুৎ উৎপাদন করা হোক নবায়নযোগ্য শক্তি থেকে, এবং বাকি 30 ভাগ হোক গ্যাস থেকে। নবায়নযোগ্য শক্তিতে আমরা এমনকি বর্জ্য থেকেও পাইলাম প্রায় 5,000 মেগাওয়াট বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এখন এই সবগুলোই আসলে কোনো না কোনো সিস্টেমে ক্যাপিটালিস্টিক মডেলে যাইতে হয়, তা নাহলে আওয়ামী লীগ ইমপ্লিমেন্ট করতে পারে না। কিন্তু আমরা বলছি এটা পাবলিক মডেল হোক, ক্যাপিটালিজমের মডেল না, জনবান্ধব একটা মডেল হোক, যে জনবান্ধব মডেলের ভেতর দিয়ে আপনি কথা আপনারা কোনো সৌরবিদ্যুৎ কেন্দ্র দেখতে গেলে দেখবেন মাটির কাছাকাছি সোলার প্যানেলগুলো স্থাপন করা হয়েছে, এবং এই জমির কৃষি উৎপাদনের সক্ষমতা নষ্ট হয়ে গেছে। আমরা প্রস্তাব করলাম সোলার প্যানেল আপনি 12 ফিট 15 ফিট উঁচু করে লাগান, যাতে আলো আসে। কারণ আমরা নতুন করে কিছু তথ্য এবং গবেষণা হাজির করলাম, যেখানে দেখা যাচ্ছে যে মাটিতে আমরা যে ধান চাষ করি, রবি শস্য খরিফ শস্য উভয়েরই ফটোসিনথেসিসের কিছু লিমিট আছে, ওর সারাদিন আলো লাগে না। যেটা খরিফ শস্য এবং যেটা রবি শস্য, ওই ঋতুভেদে ওই শস্যটার পুরা দিনের 33 ভাগ আলো লাগে তার ফটোসিনথেসিসের জন্য। সুতরাং আমি যদি সোলার প্যানেল উঁচু করে দেই আর গ্যাপটা বাড়িয়ে দেই, তাইলে নিচে আমি আসলে ধান, আলু এবং প্রথাগত সকল খাদ্য উৎপাদন আমরা করতে পারছি। কিন্তু আপনি খেয়াল করে দেখলেন, আপনারা কোনো একটা সোলার পাওয়ার প্ল্যান্ট ভিজিট করতে গেলেই দেখবেন যে পুরো জমি খেয়ে ফেলছে, এরকম হাইটে দিছে মাটি থেকে। হ্যাঁ, সো মাটি থেকে কাছাকাছি দেওয়ার কারণে এটার সাথে দুইটা ব্যাপার জড়িত। একটা হচ্ছে বিদ্যুৎ তো উৎপাদন করছেই, এক ধরনের অন্যায্য চুক্তির ভেতর দিয়ে তারা গেছে, আর একটা হচ্ছে যে কৃষকের জমি তো খাই ফেলছে, কৃষককে ভূমিহীন করে দিল। কৃষকের কাছ থেকে জমি প্রথমে জোর করে কালেক্ট করছে, জোরপূর্বক দখল করা হয়েছে, কিছু ক্ষমতা প্রয়োগ করে ক্রয় করা হয়েছে, এবং তারপরে যে কৃষক এই জমির সাথে তার যে যুক্ততা ছিল সেটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিল। তো ওই কৃষক গেছেন কোথায়? যে কৃষক আমাদেরকে বাঁচিয়ে রাখলো সেই কৃষক এখন কোথায়? আমরা তো খবর নিতে যাইনি। আমরা পাওয়ার মিনিস্ট্রির ওয়েবসাইটে গেলে দেখতে পাই বাংলাদেশে 1,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ করা হয়েছে। আমরা কেউ কি কখনো খবর নিতে গেছি যে এই কৃষকরা কোথায় গেলেন? এই কৃষকরা রিক্সা চালায়, এই কৃষকরা ভূমিহীন হয়ে গেছে। তো আমরা চেয়েছি একটা জনবান্ধব একটা বিদ্যুৎ অবকাঠামো তৈরি হোক, যার ভেতর দিয়ে আমাদের এনার্জি সোভারেনিটি আসবে, আমাদের ডলার নির্ভরতা কমে যাবে। এই যে ডলারগুলো যে চলে যাচ্ছে কয়লা কিনতে গেলে, তেল কিনতে গেলে, এখন এলএনজি। তো এইখানে এই প্রস্তাবটা তখন আলোচিত হয়েছে, অনেক সমালোচিত হয়েছে তার চাইতে বেশি। শেষের দিকে এসে দেখা গেল যে প্যারিস ক্লাইমেট অ্যাকর্ডের সাথে মিলায়ে বলা হলো 10% নবায়নযোগ্য শক্তি করবে, এবং এই 10% নিয়েও ব্যাপক একটা হরিলুট মেকানিজম করা হলো। ওভাবেই এখনও চলছে। আজকে যে বিপ্লবের কথা বা যে গণঅভ্যুত্থানের উপরে দাঁড়ায় আমরা আছি, আজকেও এগুলার কোনো পরিবর্তন হয়নি। এবং এখানে একটা
আওয়ামী লীগ সরকার একটা আইন করে রেখেছিল যে ওই সময় যে সমস্ত কয়লা বিদ্যুৎ কেন্দ্র কিংবা টোটাল এনার্জি নিয়ে যে চুক্তিসমূহ হচ্ছে এগুলা রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কেউ কখনো কোনো দিন মামলা করতে পারবে না, ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। এক ধরনের ইনডেমনিটি দেওয়া হয়েছে। এইবারে এই ইনডেমনিটি রহিত করা হইল, কিন্তু এটা বলা আছে যে যেই সমস্ত প্রকল্প চলছিল সেগুলো চলতে থাকবে। তাহলে কি দাঁড়াইলো? রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র চলছে, গতকালকে পায়রা কমিশনিংয়ে গেছে, বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র চলছে। আমরা তো বলছি কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালানো যাবে না, আমরা বলছি যে জলবায়ু পরিবর্তনের জন্য না, কিন্তু আমরা বলছি কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং এটা অপ্রয়োজনীয়, আমাদের কৃষির সাথে সাংঘর্ষিক। সেই কারণে জলবায়ু পরিবর্তন অন্য ইস্যু, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না, এটা প্রথমত ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা যদি বিদ্যুৎ উৎপাদন করতে যাই সেখানে আমাদের কয়লা এমিশন হবেই না। আর এটা বাইরের লোকরা করতেছে, তারা যদি জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে চায় সেটার জন্য যে শক্তিশালী একটা ভয়েস তৈরি করতে হবে, সেই ভয়েসের জায়গা তো আমরা নাই। যেই সমুদ্রের আরবিট্রেশনের সময় আমাদের নেগোসিয়েশনের দুর্বলতার কারণে আমরা একটা বিরাট ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি, সেইটা আজও হচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য যে সমস্ত আন্তর্জাতিক সম্মেলনে যাওয়া হয়, ওখানে আমাদের নেগোসিয়েশন স্কিল এত খারাপ, কারণ বাংলাদেশের লোকরা যায় বেড়াইতে, বাংলাদেশের লোকেরা যায় বিদেশে গিয়ে সেলফি উঠাইতে যে আমি আজারবাইজানে আছি, আমি 5 স্টার হোটেলে আছি। এইটা তো জলবায়ু পরিবর্তন না। জলবায়ু পরিবর্তন নিয়ে সিরিয়াসলি কাজ করতে হলে সিরিয়াসলি আলোচনার টেবিলে বসে আর্গুমেন্ট করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, মাঠে নামতে হবে, কৃষকের সাথে, জেলের সাথে নদীতে ঝাঁপায় নামতে হবে যে আমার জেলে মারা যাচ্ছে, আমার কৃষক মারা যাচ্ছে, আমি খাদ্য উৎপাদনের সিকিউরিটি হারাচ্ছি। সেই আর্গুমেন্ট নাই। আমি আজকে আজারবাইজান, কালকে প্যারিস, পরশু কেপটাউন, এটা জলবায়ু পরিবর্তন আন্দোলন না। 5 স্টার হোটেলের কনফারেন্স রুমে এসির বাতাস খাইতে খাইতে যেগুলো হয় ওগুলো জলবায়ু পরিবর্তনের আন্দোলন না। এগুলা ভণ্ডামি, 100% চিটিং, এগুলো বন্ধ করে দিতে হবে। নাও এই এত বড় গণ অভ্যুত্থানের উপরে দাঁড়ায় আমরা অন্তত এটুকু আশা করতে পারি যে বাংলাদেশের এনার্জি নিয়ে এতদিন যেগুলো হয়েছে এগুলা বন্ধ করেন আপনারা দয়া করে, এবং এগুলা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে জনবান্ধব একটা এনার্জি অবকাঠামো যাতে তৈরি হয়, যেটা দিয়ে আমরা আগামীর পৃথিবী নির্মাণ করতে পারবো, আগামী সারা পৃথিবীর জন্য একটা মডেল রাষ্ট্রে পরিণত হতে পারবো। সেই মডেল রাষ্ট্রের কাজটা শুরু করতে পারি, সেটা নবায়নযোগ্য শক্তি দিয়ে, তার সাথে সম্পর্কিত আছে কৃষি এবং অন্যান্য কিছু। কৃষির আলাপে আমি আসছি। তো এখন আমরা 2018 সালে এই প্রস্তাবটা দেওয়ার পরে সিডনি ইউনিভার্সিটি, তারপরে ক্যালটেক, এরকম অন্তত আরও 10টা প্রতিষ্ঠান, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিও আছে এর ভিতরে, MITও আছে, এই সমস্ত বিশ্ববিদ্যালয় মিলে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি রোড ম্যাপ নিয়ে গবেষণা করে তারা তাদের পত্র প্রকাশ করলো। দেখলো যে আমরা যে ইনিশিয়াল গবেষণাটা করছি সবগুলা ডাটা 100% অথেন্টিক। তাহলে এখন আমরা ব্যাকআপ হিসেবে বাকিদের গবেষণাগুলোও পাচ্ছি, তারাও বাংলাদেশকে সাজেশন দিচ্ছে কিংবা রোড ম্যাপ দেখাচ্ছে ওই গবেষণাগুলো, যে বাংলাদেশ আসলে, আমরা আমাদের প্রস্তাবে বলেছি 70% নবায়নযোগ্য শক্তি দিয়ে কাঠামো তৈরি করেন, তা করলে গিয়ে আমার পানি বাঁচবে, আমার পাখিগুলা বাঁচবে। পানি পাখির প্রসঙ্গে আসছি, কিন্তু এই যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা হইলো, এটা দিয়ে তো শুধু বন ধ্বংস হইলো, কৃষি জমি ধ্বংস হইলো তা না, আমাদের তো জীববৈচিত্র্য ধ্বংস হয়ে শেষ হয়ে যাচ্ছে। বড় পুকুরিয়া আপনারা গেছেন কিনা কেউ জানে না, অনেকে গেছেন, গেলে দেখবেন যে মনে হবে যেন অ্যাপোক্যালিপটিক একটা সিনারিও। ফুলবাড়িয়া, বড় পুকুরে অ্যাপোক্যালিপটিক, এই যে মরা গাছগুলা, শিরিষ গাছগুলা দাঁড়ায় আছে, দেখলে ভয় লাগে, কঙ্কালের মতো। পুরা এলাকার মাটি বিষাক্ত হয়ে গেছে, পুরা এলাকার পানি বিষাক্ত হয়ে গেছে, পুরাটা এলাকা বসবাসের অযোগ্য হয়ে গেছে। সুতরাং আমাদের এমন একটা এনার্জি অবকাঠামো লাগবে, এনার্জি লাগবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, এমন একটা এনার্জি অবকাঠামো লাগবে যেই অবকাঠামোর মধ্যে আমাদের পাখিগুলা বেঁচে থাকবে, মাছগুলা বেঁচে থাকবে, সরীসৃপরা বেঁচে থাকবে, আমরাও বাকি সবার অংশ হয়ে বেঁচে থাকবো। পানির প্রসঙ্গে আসি একটুখানি। পানির আলাপটা এনার্জির সাথে কানেক্টেড অনেক বেশি। এই যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো হয়, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো হয়, এবং কিছুদিনের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হবে। দেখেন, একটা 1000 থেকে 1200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র চালাইতে প্রতিদিন 1.5 কোটি থেকে 2.5 কোটি লিটার পানি লাগে। এখন আমরা যখন পানির এই ডাটাটা হাজির করি, অনেক ভারী গবেষকরা বলে যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ মিঠা পানিতে। প্রথম ধনী দেশ হচ্ছে গিয়ে কানাডা। বাংলাদেশে অনেক মিঠা পানি কোথায় দেখেন তো? বাংলাদেশে যদি অনেক মিঠা পানি থাকে, আপনি আমি কেন 20 টাকা দিয়ে 1 বোতল পানি কিনে খাই?
দুইটার সাথে তো মিললো না। এটা ন্যায্যতা কোথায়? এক বোতল পানির 20 টাকার। কথা হচ্ছে যে মিঠা পানির দেশ, কিন্তু মিঠা পানি নাই। যে ট্রান্সবাউন্ডারি রিভারগুলোর সাথে ভারত আর বাংলাদেশ যুক্ত, বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস, সেই নদীগুলা ভারত আটকায় দিচ্ছে বিভিন্ন জায়গায়। এখন আবার ব্রহ্মপুত্র আটকায় দিচ্ছে গিয়ে চায়না। এর আগে ফারাক্কা আটকালো, তারপরে টিপাইমুখে করতে গিয়ে মনে হয় প্রজেক্টটা বন্ধ করে দিছে। টিপাইমুখের ভিতরে কিন্তু একটা জলবিদ্যুৎ প্রকল্প আছে। তারপরে তিস্তার পানির জন্য তো উত্তরবঙ্গ শুকায় গেল। এখন ব্রহ্মপুত্রও যদি বন্ধ হয়ে যায়, এখানে আসলে মিঠা পানি নাই। এখানে মিঠা পানির প্রধান উৎসগুলাই এই নদীগুলা, সুরমা নদীও। এখন কথা হচ্ছে যে আমাদের হাতে ভিজিবলি রিসার্চ ডাটা আছে এবং খুবই প্র্যাকটিক্যাল ভিজিবল ডাটা আছে যে কোস্টাল এরিয়াতে বিরাট অংশ জুড়ে নোনা পানি ঢুকে গেছে। মিঠা পানির সংকটে নোনা পানি ঢুকে গেছে মাটির ভেতরে। কারণ এখানে মাটির ভেতরে তো পানি থাকে, যখন মিঠা পানিটা আমি অতিরিক্ত পরিমাণে সেচের জন্য উঠাচ্ছি, ওই জায়গায় ভ্যাকুয়াম হচ্ছে এবং ওই নোনা পানি ঢুকে যাচ্ছে। এটা একটা ক্রাইসিস হচ্ছে। আর রাজশাহী অঞ্চলেও পানি শুকিয়ে গেছে, পার্বত্য অঞ্চলে পানি নেই। আপনারা ফেসবুকে দেখবেন আমাদের পাহাড়ি আদিবাসী বন্ধুরা ক্রমাগত বিভিন্ন তাদের সংকটের মধ্যে পানির সংকটের কথা বলে যাচ্ছে, যে খালি পুকুর খুঁড়তেছে, কুয়া খুঁড়তেছে, পানি পাচ্ছে না। এখন মিঠা পানির দেশ ঠিকই, মিঠা পানি আসলে নাই। এই রকম একটা ভয়ানক পরিস্থিতিতে দাঁড়ায়া, ভয়ানক পরিস্থিতি এই কারণে যে পৃথিবীতে 18 কোটি মানুষের আর কোনো দেশ নাই যে দেশটা খাদ্য তার উৎপাদন করতে হয়। সুতরাং আমাদের এখানে খাদ্য উৎপাদনের জন্য পানি লাগবে, আমাদের বেঁচে থাকার জন্য পানি লাগবে, আমাদের প্রাণ বৈচিত্র্যগুলোর জন্য পানি লাগবে। এখানে এমন কোনো বিদ্যুৎ কেন্দ্র হইতে পারে না যে বিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন 30 থেকে 50 কোটি লিটার পানি খরচ করে ফেলবে। 30 থেকে 50 কোটি লিটার। আমরা এক একজন হয়তো কতটুকু পানি খাই? একদিনে 2 লিটার, 3 লিটার। আমরা 18 কোটি মানুষ তো 50 কোটি লিটার পানি খাইতেই পারি। সেই পানিটা যদি পাওয়ার প্ল্যান্ট খেয়ে ফেলে, এই যে বাস্তবতার উপরে দাঁড়ায়া বাংলাদেশ অলরেডি মরুকরণের পথে এবং বাকিটাও ধ্বংসের দ্বার প্রান্তে আমরা। সুতরাং এটা করতে দেওয়া যাবে না। এখন আসেন এগ্রিকালচার। আমার ব্যক্তিগত জীবনে আমি তড়িৎ প্রকৌশলী ছিলাম, তড়িৎ প্রকৌশলী আছি এখন। তড়িৎ প্রকৌশল সেক্টরে আমি অনেক কাজ করি। এর মধ্যে নবায়নযোগ্য শক্তিতে আমার বেশি কাজ করা হয়েছে এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করতে গিয়ে কোনো জায়গায় কাজ করেছি, কোনো জায়গায় ফিজিবিলিটি দেখতে গেছি। বাংলাদেশের প্রায় 500-র উপর উপজেলা আমি নিজে গেছি। আবার একটা সময়ে আমরা ছাত্র সংগঠন করতাম, ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলাম। ছাত্র রাজনীতি করার সময় পুরো বাংলাদেশে এক দফা ঘোরা হয়েছে। তখন একটা পার্সপেক্টিভ নিয়ে ঘুরলাম, দ্বিতীয়বার যখন প্রফেশনাল হিসেবে পুরো বাংলাদেশ ঘুরলাম আর একটা পার্সপেক্টিভ থেকে। এবং আমি দেখলাম যে পুরা বাংলাদেশের এগ্রিকালচার, এটা আসলে এগ্রিকালচার না, এটা যে কি কালচার আপনারা ভালো বলতে পারবেন। কারণ দেখেন, আমাদের কৃষকের হাতে বীজের কোনো নিয়ন্ত্রণ নাই, আমাদের কৃষকের হাতে পানির কোনো নিয়ন্ত্রণ নাই, আমাদের কৃষকের হাতে সারের কোনো নিয়ন্ত্রণ নাই। আমাদের কৃষক বীজ দিয়ে খাদ্য উৎপাদন করে শহরে পাঠাইতেছে। আমাদের কৃষকের যেই ফসলটা 2.5 মাসে আসার কথা, সেটা হরমোন দিয়ে 15 দিনে ঢাকা শহর পাঠাইতেছে। আমরা এখানে রাস্তায় দাঁড়ায়, আমার কিন্তু আনারস খাইতে খুব ভালো লাগে, আমি রাস্তায় আনারস পাইলেই খাই, কিন্তু আমি জানি যে আনারস হলো গিয়ে 2.5 মাসে বড় হইতে 15 দিনে এত বড় করে ঢাকায় পাঠাই দিছে। এই পুরো জিনিসটা হচ্ছে একটা ক্যাপিটালিজম ডিজাস্টার। এবং এই ক্যাপিটালিজম ডিজাস্টারটা দেখে একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে এখানে যদি বীজের নিয়ন্ত্রণ কৃষকের কাছে না আসে, পানির নিয়ন্ত্রণ যদি কৃষকের হাতে না আসে, সার কীটনাশক যা দিতে হচ্ছে যেভাবে দিচ্ছে, এই পদ্ধতিগুলো যদি পরিবর্তন না ঘটে, তাহলে বাংলাদেশকে আসলে বাকি কোনো কিছুতে ধ্বংস না করলেও শুধু কৃষি ধ্বংস করে ফেলবে। কিভাবে ধ্বংস করবে? আমার হচ্ছে 2000 সালের দিকে প্রথম আমি এগুলা নিয়ে লেখালেখি শুরু করি। 2001, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত মেলাগুলা লিখছি। সেটা হচ্ছে যে অচিরেই আপনারা দেখবেন যে পিজি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজের কিডনি ডিপার্টমেন্টে প্রচুর রুগী। আমি তখন লিখতাম যে অচিরেই আপনারা দেখবেন যে পিজি হাসপাতাল এবং ঢাকা মেডিকেলের ক্যান্সার ডিপার্টমেন্টে প্রচুর রোগী, ইনক্লুডিং বেবিজ, শিশুরা সহ। কারণ কি? কারণ হচ্ছে যখন নরম্যান বার্লোগ নোবেল প্রাইজ পেয়ে গেল, আপনারা সবাই সবুজ বিপ্লবের কথা শুনবেন যে 1950-এর দশকে মেক্সিকোতে বদলি হয়েছে এক আমেরিকান অ্যাগ্রোনমিস্ট নরম্যান বার্লোগ কতগুলা জাত আলাদা করলো যেগুলা একটু বেটে, লম্বা ধান বা গম বা গ্রেইন চারাগুলা হেলে দুলে পড়ে যাইতো, ভেঙে যাইতো, বেশি ফল হইলে খাটো জাতগুলাকে সে আলাদা করলো, কারণ এটা শক্ত হয়ে দাঁড়ায় থাকে এবং ফলন বেশি হয়। এইটাকে সে আলাদা করে
কালচার করে নতুন একটা প্রজাতি উদ্ভাবন করলো, নাম দিল হাইব্রিড। এখন যে হাইব্রিড, ওর ফলন বেশি, ও মাটি থেকেও পুষ্টি বেশি নিচ্ছে। এবং তখন পৃথিবীতে একটা ভয়াবহ মহামারী হওয়ার কথা ছিল, দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল। এই হাইব্রিড এসে প্রথম ট্রায়াল ফিল্ডগুলো ছিল থাইল্যান্ড, ইন্ডিয়া, বাংলাদেশ। 1959 সালে বাংলাদেশে প্রথম ইরি ঢুকে। ইরি মানে ইরি না, মানে এই যে হাইব্রিড জাতটা 1959 সালে ঢুকে। এখন 59 সালে যে হাইব্রিডটা ঢুকলো বাংলাদেশে, বাংলাদেশের তো তখন হাইব্রিড চাষ করার মতো পরিস্থিতি নাই। সেটার সাথে ম্যাচ করে করে বাঁধটা দিয়ে নেওয়া হইলো। বাঁধের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে হাইব্রিডের সাথে। কারণ হচ্ছে আমাদের যেই ধানের জাতগুলা বহমান পানির সাথে হইতে থাকে, পানি বাড়তে বাড়তে হইতে থাকে, এই জাতগুলা তো নাই। এই জাতগুলা হাইব্রিডের সাথে কনফ্লিক্ট করে, ফলে মাল্টিন্যাশনালের অর্থনৈতিক স্বার্থ, তার সেচের স্বার্থ, তার বাঁধের স্বার্থের সাথে আমাদের এগ্রিকালচার বদলে গেল। এবং এই যে হাইব্রিড জাতটা, এটা এত পুষ্টি নেয় মাটি থেকে যে খুব দ্রুত এই মাটিতে আবার পুষ্টি দিতে হয়। তো ওই যে নরম্যান বার্লগের এই আবিষ্কারের পেছনে কয়েক বছরের মধ্যে সিনথেটিক ফার্টিলাইজার তৈরি হইলো। অ্যামোনিয়াকে বিভাজন করে সেটা থেকে ইউরিয়া তৈরি করা হইলো, ফসফরাস, টিএসপি, পটাশ এগুলো তৈরি করা হলো। এখন সমস্যাটা হচ্ছে এটা ছিটাই দিলে হচ্ছে না, মাটি চাষ করতে হয়। এখন মাটিকে চাষ করলে কি হয়, যখন একটা ফসল হয়ে গেল, মাটির কমপক্ষে 12 ইঞ্চি ভেতরে এই পুষ্টিটা পৌঁছায় দিতে গেলে, কারণ শিকড়টা তো 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি চলে যাবে, তো 12 ইঞ্চি উল্টাই দিতে হবে। 12 ইঞ্চি মাটি টিল্টিং করে যখন আমরা উল্টাই দিচ্ছি, মাটির ভেতরে থাকা প্রতি ইঞ্চিতে কমপক্ষে বিলিয়ন বিলিয়ন অণুজীব আছে যারা মাটির ইঞ্জিনিয়ার। মাটির ভেতরে বাতাস থেকে পুষ্টি নেয়, মাটির ভেতরে নানান ধরনের নেটওয়ার্কিং করে। ইভেন মাইসেলিয়ামের একটা ভয়াবহ নেটওয়ার্ক আছে সারা পৃথিবী জুড়ে, ছত্রাকের, যারা উদ্ভিদের পুষ্টি থেকে শুরু করে পানি রক্ষা করা সব কিছু নিয়ে কাজ করে। আমি পুরা জিনিসটাকে উল্টায় পাল্টায় নষ্ট করে দিতেছি কেন? কারণ পরের বার আমি আরেকটা হাইব্রিড চাষ করব। এবং আমাদের প্রাকৃতিক বাস্তুসংস্থান নষ্ট হয়ে গেল হাইব্রিড করতে করতে। একটা পর্যায়ে দেখা গেল মাটিতে তার নিজস্ব আর কোনো শক্তি নাই, কারণ মাটির ভেতরেও কিছু রাসায়নিক গঠন আছে যে গঠনগুলোর কারণে মাটি পরস্পরকে ধরে রাখে। ক্রমাগত এই সিনথেটিক সার দেওয়ার কারণে মাটির বাঁধন লুজ হয়ে গেল। এখন এই মাটির দুইটা ঘটনা ঘটলো, একটা হলো বৃষ্টি হইলে মাটি ধুয়ে চলে যায়, কারণ মাটি নিজেকে নিজে আর ধরে রাখতে পারতেছে না। আরেকটা হচ্ছে যে মাটির নিজের যে পানি ধারণ ক্ষমতা ছিল ওইটাও আর রইল না, কারণ মাটি পানি ধরে রাখতে পারে না। যেই সিনথেটিক ফার্টিলাইজার দেওয়া মাটি আর পানি ধরে রাখতে পারে না, ফলে এখন অ্যাডিশনাল পানি সেচ দিতে হলো। এই পানিটা আসতেছে ভূগর্ভস্থ জলাধার থেকে অথবা নিকটবর্তী কোনো খাল, নদী থেকে সেচের মাধ্যমে। এখন কি হইল, পানিটা একদিক থেকে আসতেছে আরেক দিক দিয়ে যাচ্ছে। সুতরাং ভূগর্ভস্থ জলাধারের আলাপটায় প্রথমে আসি। ভূগর্ভস্থ জলাধারটা হলো আমাদের মোবাইলের ব্যাটারির মতো। আমরা প্রতিদিন ব্যবহার করি মোবাইলটাকে, রাত্রে গিয়ে মোবাইলটা চার্জ দেই, পুরা ব্যাটারি রিচার্জ হইলে আবার গিয়ে কালকে ব্যবহার করি। কিন্তু আপনি যদি আজকে ব্যবহার করলেন, হয়তো রাত্রে গিয়ে দেখলেন 80% ব্যবহার হয়ে গেছে, আগামীকালকে যদি চার্জ না দিয়ে আবার ব্যবহার করেন, এই মোবাইল তো পরশুদিন চালাতে পারবেন না। এবং ভূগর্ভস্থ জলাধারের ক্ষেত্রে এটাই হইল। ঢাকা শহর তো বটেই, পুরা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ ভূগর্ভস্থ জলাধারের এত পানি ব্যবহার করেছে যে পানি শেষ। পৃথিবীর বহু জায়গায় এখন 0 ডে চলতেছে, মানে ওখানে আর কোনো পানি নাই, মিঠা পানি নাই। আমি আফ্রিকার কয়েকটা দেশে গেছি যেখানে দেখলাম যে পানি আরেক শহর থেকে নিয়ে আসে, আরেক শহর থেকে ট্রাকে করে পানি নিয়ে আসে। ভারতেরই হায়দ্রাবাদে গেলাম, দেখলাম পানি নাই। বহু জায়গা, বাংলাদেশেরও অনেক জায়গায় পানি নাই। তাইলে আমি যে হাইব্রিডের জন্য মাটি নষ্ট করলাম, আমার ভূগর্ভস্থ জলাধারের রিজার্ভ শেষ করে ফেললাম, তারপরে যেটা করলাম, এই যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার মাটিতে দিচ্ছি, এটা ধুয়ে যাচ্ছে গিয়ে নদীতে, খালে। একদিক দিয়ে পানি ঢুকতেছে, যা যা প্রয়োজন পানিটা নিচ্ছে, আবার ধুয়ে আরেক দিক দিয়ে চলে যাচ্ছে। গিয়ে সে এখানে কী করতেছে? আপনাদের মনে আছে আওয়ামী লীগ আমলে একটা ঘটনা ঘটছিল যে হাওরে ভারত পারমাণবিক বর্জ্য ছেড়ে দিছে, এরকম একটা ঘটনার লিক হয়েছিল। আপনাদেরকে মনে আছে কি না? হাওরে প্রচুর হাঁস মারা যাচ্ছিল, মাছ মারা যাচ্ছিল। তখন আমি প্রথমে ছুটে যাই হাওরে, যে কি ঘটনা ঘটছে, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। নিউক্লিয়ার বর্জ্য যদি হাওরে ছাড়ে তাহলে তো এটা একটা বিপদের কারণ হবে, কারণ ওখান দিয়ে ইউরেনিয়ামের খনি আছে ভারতের। ইউরেনিয়াম না, আমার ধারণা থোরিয়ামের একটা খনি আছে ওই ভারত সিলেট দিয়ে ওই বর্ডার অঞ্চলে। এখন কথা হলো, গিয়ে আমি যেটা দেখলাম, আমি কোনো পরীক্ষা করি নাই, একটু ফোনটা ধরে বলো তো যে এখানে আসি।
আমি গিয়ে আমার ভিজুয়াল ইন্সপেকশন দিয়ে যা দেখলাম এটা নিউক্লিয়ার বর্জনা। আমার যতটুকু সাধারণ জ্ঞান আছে, আমি এনার্জি নিয়ে পড়াশোনা করেছি, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি নিয়ে আমার কিছু কাজ আছে, আমি আমার ভিজুয়াল ইন্সপেকশন দিয়ে বুঝলাম এটা নিউক্লিয়ার বর্জনা। ঢাকায় আসলাম, নিউক্লিয়ার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে পারমাণবিক শক্তি কেন্দ্র, এখানে গিয়ে ওনার চেয়ারম্যান সাহেবের সাথে বসলাম যে আপনি দ্রুত গতিতে এটা রিউমারটা বাজেভাবে যাচ্ছে, আপনি ওয়াটার টেস্ট করতে পাঠান, আমি শিওর এটা নিউক্লিয়ার বর্জনা, এখানে অন্য ঘটনা ঘটছে। এখানে কি হয়েছে, ঘটনাটা আসলে প্রতি বছর বাংলাদেশের সব জায়গায় ঘটে। সেটা হচ্ছে আমরা যে রাসায়নিক সারগুলো দেই, এই রাসায়নিক সারটা যতটা গাছ নিতে পারে সেটা নিল, বাকিটা তো জমির উপরে রয়ে যায়। তারপরে যখন পানিটা আসে, হাওরে তো হঠাৎ করে পানি আসে, আর অন্যান্য অঞ্চলে তো পানি থেকে যায় কিছু কিছু এলাকায়, যেমন নোয়াখালী টোয়াখালী জায়গায়। এই পানির ভেতরে এই যে পুষ্টিটা বেড়ে গেল না, এই পুষ্টির মধ্যে শ্যাওলা জমায়, অ্যালগাল ডেভেলপমেন্ট ঘটে, অ্যালগিরও তো একটা লাইফ আছে, ও আবার মরলে এর মধ্যে এটাকে বলে সায়ানো ব্যাকটেরিয়া হয়, ও পচে পানির সমস্ত অক্সিজেনও শোষণ করে ফেলে, এবং যা পানি দেখা যায় ওখানে কোনো প্রাণ আর বাঁচতে পারে না। তো পানির ভেতরের প্রাণগুলো যখন মারা যায়, ওগুলা কাইন্ড অফ টক্সিক বা মরা, ওগুলা খেয়ে আবার উপরেরগুলোও মারা যায়। তাহলে ঘটনাটা সূত্রপাত হচ্ছে রাসায়নিক সারে, তার সূত্রপাত হাইব্রিডে। তাহলে হাইব্রিড ভালো না খারাপ এটা নিয়ে বিরাট ধরনের তাত্ত্বিক আলোচনা আছে, কিন্তু বাংলাদেশের জন্য কি উপযুক্ত, একটা সাধারণ সমাধান কখনোই সারা পৃথিবীর জন্য এক হইতে পারে না। পৃথিবীর কোন অঞ্চলের জন্য হাইব্রিড দরকার, কোন অঞ্চলের জন্য জৈব কৃষি দরকার, সেটাও আমাদের নিরূপণ করে, তার বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে কি কৃষি দরকার, বাংলাদেশের নোয়াখালীতে কি কৃষি দরকার, চট্টগ্রামে কি কৃষি দরকার, সবগুলো এক হইতেই পারে না। সুতরাং এই জায়গাতেও আমাদের একটা জনবান্ধব কৃষিনীতি দরকার। কারণ হলো, আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজ নেশন হইতে চাই, যেটা আওয়ামী লীগের ভিশন ছিল, ইন্ডাস্ট্রিয়াল নেশন না, ওটা হচ্ছে একটা ফরিয়া বানানো আর কি, অ্যাসেম্বলিং ফ্যাক্টরি বানানো বাংলাদেশটাকে, যে পুরো বাংলাদেশের সব জায়গায় রফতানি উন্নয়ন কেন্দ্র থাকবে, ইপিজেড থাকবে, এবং আমরা খালি বিভিন্ন দেশের জিনিসপত্র এনে অ্যাসেম্বল করব। দ্যাট ইজ নট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ এ ডিফারেন্ট থিং। আমরা হেভি মেশিনারিজ বানাবো জার্মানির মতো, সিঙ্গাপুরের মতো, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যদি আমরা সত্যি সত্যি ইন্ডাস্ট্রিয়াল নেশন হইতে চাই, তাহলে এত অল্প প্রস্তুতি দিতে হবে না, এবং সেটা ম্যাসিভ একটা প্রিপারেশন নিতে হবে, ভিশনারি হইতে হবে। সেই ক্ষেত্রে যে আমি কৃষিকে স্যাক্রিফাইস করলাম অথবা অল্প মাত্রায় রাখলাম, আমি ফুডটা 100% ফুড সিঙ্গাপুর আর ইয়ার মতো আমরা আমদানি করে আনলাম, এবং আমরা এমন ইন্ডাস্ট্রি বানাইলাম যে আমি ইন্ডাস্ট্রিয়াল আয় থেকে আমার মানুষগুলোকে বাঁচায় রাখলাম, এবং তার সাথে আবার প্রকৃতিকেও তো বাঁচাইতে হবে। ইন্ডাস্ট্রিয়ালের সাথে তো প্রকৃতি একসাথে যায় না। সুতরাং ওই মাত্রায় ইন্ডাস্ট্রিয়াল নেশন হওয়া আজকে আমি বলে যাচ্ছি ক্যামেরার সামনে বাংলাদেশের পক্ষে সম্ভব না। কারণ হলো আমাদের প্রতিপক্ষ হিসেবে এখানে ভারত আছে। আমি যদি আজকে একটা মেশিন নেপালের কাছে বিক্রি করতে চাই, পাকিস্তানের কাছে বিক্রি করতে চাই, ভারত কি বসে থাকবে? ও তো ওই মেশিন আমার আগে বানাচ্ছে, এবং একই সাথে আমার কম্পিটিটর আছে। ফলে ওই মাত্রায় ইন্ডাস্ট্রিয়াল নেশন হওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না। সো বাদ দেন, আপনি ইন্ডাস্ট্রিয়াল নেশন আমি হইলাম না, আমার খাদ্য আমদানি করব না, তাইলে কি করতে হবে? আমাকে একটা জনবান্ধব কৃষিনীতি বানাইতে হবে, যে জনবান্ধব কৃষিনীতির ভেতর দিয়ে আমি বিষ ব্যবহার করা বন্ধ করব, আমি সিনথেটিক ফার্টিলাইজার ব্যবহার করা বন্ধ করব, আমি ভূগর্ভস্থ জলাধার থেকে অতিরিক্ত পানি উত্তোলন বন্ধ করব, আমি আমার নদী দখলকে মুক্ত করব। তাহলে এই সবগুলোর সম্মিলনে আমার কৃষক বাঁচবে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব। এবং একটা ভুয়া ডাটা দিয়ে ক্রমাগত বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মানে আমরা আমাদের ধানটা নাকি আমরা পুরোপুরি উৎপাদন করি। দেখেন, সারা বাংলাদেশের জমি লুট করে নিয়ে গেল এই ব্যবসায়ীরা। সব ব্যবসায়ীরা খারাপ না, গড়ে সবার প্রতি এটা বলাটাও ঠিক হবে না, কিন্তু অনেকেই এক একজনের 8,000 9,000 একর জমি, এই যে তারা কৃষি জমি নিয়ে গেল, তাহলে ধানটা চাষ হবে কোথায়? পুরো বাংলাদেশের মানুষের পেটের ভাত জোগানোর জন্য আমাদের ডেলি লাগে কত কেজি চাল? কার ধারণা আছে? আমাদের 18 কোটি মানুষের সবাই তো আর ভাত খায় না, ধরে নেন সবাই ডেইলি 300 গ্রাম চাল খায়, তাহলে 18 কোটি গুণ 300 গ্রাম, এত গ্রাম চাল লাগে। তখন আমাদের আসলে বার্ষিক ধানের উৎপাদন 40 লাখ টন, সেখান থেকে আমরা চাল পাই হচ্ছে 25 থেকে 26 লাখ টন। এই 25 থেকে 26 লাখ টন দিয়ে হলো 365 দিনের অর্ধেক চলে, বা 60% চলে, বাকি চালটা আমাদের আনতেই হয়। সেই আনার জন্য কখনো আমরা মিয়ানমার, কখনো পাকিস্তান, কখনো ভারত
কৃষকদের কাছে যাই। তো এই যে চালের আলাপের মধ্যে একটা আলাপ ঢুকাই দেই, প্রায় সময় আপনারা পত্রিকা হেডলাইন দেখবেন যে ভারত থেকে 27,000 টন চাল আসলো, এবং ক্রমাগত ভারতীয় একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে ভারতীয়রা আমাদেরকে খাওয়ায় পরায় রাখছে। ব্যাপারটা আসলে এরকম না। 27,000 টন চাল দিয়ে আমাদের 7 দিন চলে, চাল দিয়ে 7 দিন চলে। এবং এই চালটা যে চালের ঘাটতির কারণে বাংলাদেশে আমদানি হচ্ছে তা না, এটা হচ্ছে ওপেন মার্কেট ক্যাপিটালিজমের বিজনেস মডেলে কোনো একজন ব্যবসায়ী দেখতে পাইছে যে ভারতের ওই বাজারে চালের দাম এখন কম, আচ্ছা ভাই দেন আমারে 20,000 30,000 টন চাল দেন, আমি এটা এনে এদিকে বেচি, ভালো দামে বেচা যাবে। ঠিক স্পেসিফিক্যালি কোনো একটা এলাকার চালের ঘাটতির কারণে বা ফুডের ঘাটতির কারণে যে ভারত থেকে 27,000 টন চাল আসছে এটা পত্রিকার হেডলাইন যে ব্যাপারটা তা না মোটেই। আমাদের খাদ্য ঘাটতি আসলে অত নাই, কারণ আমাদের যখন ধান উৎপাদন কমছে তার সাথে সাথে আমাদের মাছের উৎপাদন বেড়ে গেছে অনেক, তার সাথে আমাদের ফলের উৎপাদন, স্থানীয় ফলের উৎপাদন বেড়ে গেছে, তার সাথে আমাদের এই যে আটাও বিরাট যোগান দেয়, যদিও আটা আমদানি হয়। তো আটা বা অন্যান্যটা মিলে ব্যাকআপ ট্যাকআপ দিয়ে চালের ঘাটতি, ওই যে আমি বললাম 26 লাখ বা আপনার 40 লাখ টন ধান দিয়ে যদি বাংলাদেশের 50-60% ডেজ যদি কভার হয়, বাকি ডেজগুলো আপনি ধরে নিতে পারেন কভার হয় বাকি আমদানিগুলো দিয়ে, ফল, মাছ, গম এবং আমদানিকৃত চাল, এটার একটা মিশ্র অবদানে। সুতরাং এককভাবে বাংলাদেশ ধানের জন্য আসলে ভারতের উপরও নির্ভরশীল না, পাকিস্তানের উপরও নির্ভরশীল না, এমনকি কোনো খাবারের জন্যই না। তো আমাদের এখন এই সন্ধিক্ষণে এসে একটা রাস্তা নিতে হবে যে আমরা কি ইন্ডাস্ট্রিয়াল নেশন হব, নাকি আমরা আসলে কৃষিভিত্তিক জাতি ছিলাম সেই আত্মপরিচয়েই আমরা বেঁচে থাকবো। কারণ আমি মনে করি যে আমরা কৃষিভিত্তিক জাতি এবং আমাদের কৃষিকে ফোকাস করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে এবং কৃষির জ্ঞানটাকে সর্বোচ্চ সম্মান দিয়ে, একজন কৃষককে জাতীয় বীরের সম্মান দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে। তাইলে যেটা হবে, আমাদের মানুষগুলা এই যে অধিক নগরমুখী, অধিক বিদেশমুখী, এটা ধীরে ধীরে কমতে থাকবে। আমি যখন আমার মাটিকে শ্রদ্ধা করতে শিখবো, আমার কৃষককে শ্রদ্ধা করতে শিখবো, এবং আমি জানি যে বছরের এই সময় এই ফসল ঘটায়, এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানকে যখন আমি শ্রদ্ধা করতে জানবো, তখন আসলে নাসা সায়েন্টিস্ট নিয়ে ফালাবো না আমি। আমাদেরও তো মানে আমরা নাসা সায়েন্টিস্ট তো ভালো জিনিস বটেই, কিন্তু আমাদের হচ্ছে সবসময় বাইরের জিনিসগুলো ভালো লাগে। আমার দেশে যে বিজ্ঞান আছে, আমার দেশে যে বীর আছে, জাতীয় বীরেরা মাঠে ঘাম ফালায় ফসল উৎপাদন করতেছে, আমার প্লেটে খাবার এনে দিতেছে, সে কীভাবে কী কষ্ট করে এই কাজটা করতেছে, এটার খবর আমরা রাখতেছি না। উপরন্তু তার জীবনটা আরও বেশি দুর্বিষহ করে দিতেছি ক্রমাগত বিষ এনে। একটা বিষের নাম হচ্ছে গ্লাইফোসেট। এটা কোম্পানি হলো, উৎপাদক কোম্পানি ছিল মনসান্টো। বছর 2 আগে মনসান্টো আর বেয়ার্স একীভূত হয়, এখন বেয়ার্স মনসান্টোর উৎপাদন হলো গ্লাইফোসেট। গ্লাইফোসেটের বার্ষিক উৎপাদন হচ্ছে 8,20,000 টন সারা পৃথিবীতে, এবং ইউরোপ জুড়ে গ্লাইফোসেটের এটা নিষিদ্ধ, কিন্তু আফ্রিকায় চলে, আমেরিকায় চলে, আর বাংলাদেশের মতো কতগুলো গরিব দেশে গ্লাইফোসেটের বিরাট বাজার। আপনারা সবাই তেষ্টা পাইলে চা খান না? চা তো মোটামুটি নিরাপদভাবেই তো খান, কিন্তু আপনি কখনো চা বাগানে বেড়াতে গেলে দেখবেন চা গাছের নিচে জিলেট ব্লেড দিয়ে যেভাবে শেপ করে রাখছে এরকম পরিষ্কার, তাহলে নিচের গাছগুলা গেল কোথায়? এটা তো আমাদের আগাছা পরিষ্কার করে নাই, হ্যান্ডপুল করে নাই, বিষ দিয়ে মারছে, ঘাস মারা বিষ। কৃষকরা জানে ঘাস মারা বিষ নামে, এটা আসলে রাউন্ড আপ। ওই গ্লাইফোসেট দেওয়া যে ওষুধটা, ওটার বাজারি নাম হলো রাউন্ড আপ। এই রাউন্ড আপ স্প্রে করে দিলে একদম সব পরিষ্কার হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এই যে গ্লাইফোসেট, এই কেমিক্যালটা শুরুতে আবিষ্কারই হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল বয়লার এবং পাইপ পরিষ্কার করার জন্য। এটা ইন্ডাস্ট্রিয়াল বয়লারের ভেতরে গাদ জমে অনেক, এবং ইন্ডাস্ট্রির ভেতরে যে মোটা মোটা পাইপগুলা পরিষ্কার করতে গেলে এই কেমিক্যালটা দিলে ও সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে অ্যাবজর্ব করে সাক করে বের করে দিত আরেক দিক দিয়ে। এটা এত ভয়ঙ্কর একটা কেমিক্যাল। এই কেমিক্যালটাকে যখন আমাদের কৃষি জমিতে প্রয়োগ করা হচ্ছে, সেই জমি থেকে আমরা আগাছা নামে একটা দুর্নাম দিয়ে, আগাছা বলে পৃথিবীতে কিছুই নাই। আজকে যদি একটা গাছকে আমরা আগাছা বলি, 2 দিন বাদে একটা মানুষকেও আমরা আগাছা বলতে পারবো, যে এই লোকের দরকার নাই, ওই জাতির দরকার নাই, অমুকে উপজাতি। এই তর্কগুলোর পিছনের অনেক কারণ আছে। বহু বছর ধরে আমরা এগুলো আমাদের ভেতরে উৎপাদন করেছি, লালন করেছি, যে আমরা যে হয়েছে। তো এই গ্লাইফোসেটটা ব্যবহার করা হচ্ছে পুরো বাংলাদেশে। স্পেশালি আমি চা বাগানের উদাহরণ দিলাম, যে আমরা মনে করি যে চা ভালো, চাও কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস, কারণ আমাদের বডিতে গ্লাইফোসেট ঢুকতেছে, ঢুকে আমাদের এন্ডোক্রিন যে হরমোনাল ডিসরাপশন ঘটাচ্ছে। হরমোন আমাদের খুব জরুরি, আমাদের প্রত্যেক
লিঙ্গের মানুষের শরীরে নির্দিষ্ট কিছু হরমোন খুব জরুরিভাবে কাজ করে, নারীর শরীরের কিছু হরমোন, পুরুষের শরীরের কিছু হরমোন। এরা এই কেমিক্যালটা আমাদের হরমোনাল যে অ্যাক্টিভিটি ডিসরাপ্ট করে দিচ্ছে এবং ক্যান্সার সহ মেলাগুলো রোগ হচ্ছে প্রমাণিত। ওই প্রমাণগুলোর উপরে ভিত্তি করেই ইন্টারন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট গ্লাইফোসেটকে কার্সিনোজেনিকভাবে অফিসিয়ালি ডিক্লেয়ার করছে, যেটা আমেরিকান গভর্নমেন্ট এখনও পুরোপুরি স্বীকার করে না। আমেরিকাতে এটা নিয়ে বিরাট, যেহেতু আমেরিকান কোম্পানি, এটা নিয়ে ডিবেট আছে অনেক। ওয়ারেজ রাশিয়াতে নিষিদ্ধ, ইউরোপের 27টা দেশে নিষিদ্ধ। হ্যাঁ, রাউন্ড আপ নিয়ে হারছে, জরিমানাও দিচ্ছে। কিন্তু রাউন্ড আপ এখনও পৃথিবীর বহু দেশে ব্যবহার হচ্ছে এবং ম্যাসিভ স্কেলে। তো এইটার সাথে আরেকটা অনুচ্চারিত নাম হচ্ছে অ্যাট্রাজিন। অ্যাট্রাজিনের উৎপাদক হচ্ছে নোভার্টিস। আপনারা সবাই নোভার্টিসের নাম শুনছেন। নোভার্টিস আরেকটা আমেরিকান কোম্পানি। এখন অ্যাট্রাজিন যেটা করে সেটা আর এক ধরনের ডিজাস্টার। অ্যাট্রাজিন কি করতেছে? অ্যাট্রাজিন আমাদের বডিতে অ্যারোমাটেজ নামে এক ধরনের এনজাইম আছে, হরমোনের মতোই। অ্যারোমাটিজ আসলে এস্ট্রোজেনের কাছাকাছি একটা কেমিক্যাল। এখন অ্যাট্রাজিন এই কেমিক্যালটা এটা আগাছানাশক হিসেবে জমিতে প্রয়োগ করে। অ্যাট্রাজিন ওই জমি থেকে ফুডের মাধ্যমে আমাদের বডিতে আসে, কিংবা অ্যামফিবিয়ানদের বডিতে আগে যায়। অ্যামফিবিয়ান মানে হচ্ছে জলজ যেই সমস্ত। এখন গবেষণাগুলো অ্যামফিবিয়ানের উপরে করা হয়েছে, মানুষের ক্ষেত্রেও প্রমাণ পাওয়া গেছে। কি দেখা গেছে? ওর বডিতে ঢুকে গিয়ে একটা পুরুষ শরীরে ও আর্টিফিশিয়ালি নারী হরমোন তৈরি করতেছে। নারী হরমোন তৈরি করে ব্যাং সহ এই ধরনের অ্যামফিবিয়ানদের বডিতে নতুন করে ডিম্বাণু তৈরি হয়ে যায়, ডিম তৈরি হচ্ছে, তার জেন্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার বডি বড় হয়ে যাচ্ছে। এইগুলা দেখা গেছে। এবং যেগুলা নারী হয়ে যায় নাই তাদের দেখা গেছে যে অন্ডকোষ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। বিকজ ছিদ্র ছিদ্র হয়েছে এই কারণে যে জায়গাগুলোতে শুক্রাণু তৈরি হওয়ার কথা ওই পকেটগুলা খালি, ওই টিউবগুলা খালি। এখন নারী পুরুষ বা হরমোনাল অ্যাক্টিভিটি কিংবা শুক্রাণু ডিম্বাণু এগুলো তো প্রজাতির সার্ভাইভালের জন্যই এভাবেই ন্যাচারালি এভাবেই আসছে। এখন আমি একটা কেমিক্যাল দিয়ে এই প্রসেসগুলোকে ঘুরাই দিচ্ছি। আমাদের শরীরে এক্সট্রা এস্ট্রোজেন হরমোন, এস্ট্রোজেন তো নারী হরমোন। আমার একজন পুরুষের শরীরে যদি নারী হরমোন তৈরি হয় বাড়তি, তখন তো এটা আমাকে চেঞ্জ করবে। এবং এই জিনিসটা আপনারা সমাজে দেখতে পাবেন, প্রতি 10 লাখে একজনের জেন্ডার চেঞ্জ হয়ে যায়। ডেটা, এটা সায়েন্টিফিক ডেটা। এবং বেশিরভাগ এখনকার ছেলে মেয়েদের বাল্কি শরীর, একটু মেলি। এটার পেছনে আরও কিছু কেমিক্যালের অবদান আছে, এর মধ্যে অ্যাট্রাজিন একটা। যেই সমস্ত নারীরা গর্ভধারণ করে অ্যাট্রাজিনের বিষক্রিয়া নিয়ে, তাদের গর্ভের ভেতরেই ওই যে প্লাসেন্টা হয়ে এই বিষটা ঢুকে যায় এবং ওই যে বাচ্চাটার গ্রোথে তখন ইম্প্যাক্ট করে। কি করে? এই শিশুটা প্রথমত জন্মাইলে মায়ের বুকে দুধ পায় না, তখন ডাক্তারের কাছে গিয়ে কয় যে করেন, বাচ্চা দুধ পাচ্ছে না, কি করব? ডাক্তাররা ফোর্স করে যে বুকে দুধ খাওয়ান। বুকে দুধ আসে না, কোথা থেকে খাওয়াবে? তখন দেয় ফর্মুলা, গুঁড়া দুধ খায়, এটা নানান ব্যবস্থা নেয়। আসলে কিন্তু বিষক্রিয়াটা আরেক জায়গা থেকে আসছে, যার কারণে মায়ের বুকে দুধ নাই। মায়ের যে সন্তানটা হইলো, ওই জায়গায় যদি পুরুষ সন্তান হয় তার এক ধরনের প্রভাব হয়, নারী সন্তান হইলে তার ফিমেল যে অ্যাট্রিবিউটসগুলো ওগুলো ডিস্টার্ব হয়। মানে তার জরায়ু, তার স্তনের গঠন এলোমেলো হয়ে যায়। হয়ে গিয়ে এই সেকেন্ড জেনারেশন যখন আবার সন্তান উৎপাদন করে, ওই বাচ্চা তার কিছুই পায় না শারীরিক পুষ্টি। ফলে অ্যাট্রাজিনের বিষক্রিয়া 3 জেনারেশন 4 জেনারেশন পর্যন্ত ক্যারি করে। কারণ এই যে দ্বিতীয় জেনারেশন আসলে শারীরিক বিকৃতি নিয়ে জন্মাইছে, যেটা আসলে দেখতে মনে হবে মানুষ, কিন্তু কিছু একটা ঝামেলা আছে। তার সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছে, হয়ে যায় না? আমরা তো কখনো অনুসন্ধান করে দেখি নাই যে এই যে বিষক্রিয়াগুলো কোথা থেকে আসছে। অনেকগুলার উৎসের একটা উৎস হচ্ছে অ্যাট্রাজিন, গ্লাইফোসেট, এই দুইটা। এবং পুরুষ শিশুদের ক্ষেত্রে দেখা গেছে যে পুরুষ শিশুরা ছোটোবেলাতেই প্রোস্টেটের রোগ নিয়ে জন্মাচ্ছে। প্রোস্টেটের রোগ কোন বয়সে হয় জানেন তো আপনারা? মানে এটার বার্ধক্যের রোগ। এখন এই অ্যাট্রাজিনের বিষক্রিয়া নিয়ে জন্মানো শিশুরা ছোটোবেলাতেই ডায়াবেটিস নিয়ে জন্মাচ্ছে, কিংবা 4-5 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, প্রোস্টেট হচ্ছে, ওবেসিটি হচ্ছে, তারপরে হচ্ছে যে হয়ে যাচ্ছে, জেন্ডারের নানান ঝামেলা তৈরি হচ্ছে, নারীদের নানান ধরনের সমস্যা হচ্ছে, সন্তান ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, পুরুষের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, এই সব কিছু। এখন অ্যাট্রাজিনের বিকল্প কি, গ্লাইফোসেটের বিকল্প কি, এইটা নিয়ে বিভিন্ন রাষ্ট্রের কাজ আছে। আমাদের গাজীপুরে যে কৃষি গবেষণা কেন্দ্র বা বিভিন্ন জেলায় জেলায় যে কৃষি গবেষণা কেন্দ্র আছে, এগুলাতে এটা নিয়ে কাজ নাই।
বরঞ্চ এখানে যারা জৈব কৃষি নিয়ে কাজ করছে, এগুলোর বিকল্প নিয়ে কাজ করছে, এদেরকে কর্নার করে রাখা হয়, এদেরকে সুযোগ দেওয়া হয় না। এমনকি আপনারা জানলে আশ্চর্য হবেন যে মনসান্টো বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ল্যাব বানাই দিছে, যাতে করে তাদের ফেভারে থাকে সায়েন্টিস্টরা। মনসান্টো শুধু বাংলাদেশে করেনি, এটা পৃথিবীর বহু দেশে করছে। একইভাবে নোভার্টিস, এগুলো সবাই করে এটা, যে তার গুণগান যাতে গায়, তার ওষুধের বিরোধিতা যাতে কৃষি বিজ্ঞানী কোনোদিন না করে, এবং তাই করে যাচ্ছে। আমাদের কৃষকরা যখন কোনো সমস্যায় পড়লে এই যে কৃষি অফিসারদের কাছে যায়, তারা বলে ভিটামিন লেখা দেয়। ভিটামিন না, ওটা বিষ, কিন্তু কৃষক জানে না যে এটা বিষ। কৃষককে বলে এই ভিটামিনটা খাওয়ান, গাছের মধ্যে দেন, আম গাছে এই ওষুধটা দেন, পোকা চলে যাবে, অথচ ওই পোকাটা হয়তো কোনো একটা বিষাক্ত বিষ, ডিডিটি কিংবা এরকম বিষাক্ত। সুতরাং জনবান্ধব কৃষি করার অর্থ হইল আমাদের কৃষি প্রতিষ্ঠানগুলো তো ঠিক করতে হবে, এবং আমাদের যে মনস্তত্ত্বের ভিতর থেকে হাইব্রিডকে কেন্দ্র করে, আমি একটা কথা বলিনি, আমরা মানুষরাও কিন্তু হাইব্রিড। এই কারণেই আমরা হাইব্রিড নিয়ে নানান ধরনের তর্ক আছে, কিন্তু একটা গঠনমূলক সমাধানে আসতে হবে জনবান্ধব কৃষি নির্মাণের জন্য। যেই কৃষিটা এই যে অল্প একটু জায়গার মধ্যে 180 মিলিয়ন মানুষ, তার জীববৈচিত্র্য, তার নদী, পানি সব কিছুকে রক্ষা করে। কারণ এই কৃষির কারণে প্রতি বছর আমরা 20 বিলিয়ন লিটার পানি পাই সুপার টক্সিক। এবং এর সাথে যখন যুক্ত হয় যে গার্মেন্টসের বর্জ্য, ডাইংয়ের বর্জ্য, ট্যানারির বর্জ্য, তখন আসলে এই দেশটা আসলে আর বাসযোগ্য থাকে না। এটা একটা মনে হয় যে এটা অন্য কিছু। সুতরাং এই যে মানে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা এটা আশাই করতে পারি যে এখান থেকে এই জিনিসগুলা বিনির্মাণ হোক, এই কৃষি ঠিক হোক। এবং যে সব শেষে, আমার আলাপের প্রায় শেষের দিকে চলে আসছে, এখন প্লাস্টিক নিয়ে অল্প করে বলে শেষ করে দিব। আমরা যখন বাচ্চা থাকি, আমাদেরকে ওই যে মায়ের বুকের দুধের যে সংকট, ঐতিহাসিক সংকট, এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না, হয়তো 80s লাস্ট থেকে শুরু হয়েছে এটা। আমরা যারা ছোট, আমরাও কিন্তু মায়ের বুকের দুধ পাইছি। এখনকার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় কদাচিৎ। সুতরাং আমাদেরকে দেয়া হচ্ছে গিয়ে ফিডার। এই প্রথম শিশুর শরীরে প্লাস্টিকের বিষক্রিয়াটা আসতেছে ফিডার থেকে। ফিডারে পানিটা ঈষদুষ্ণ গরম পানি দেওয়া হয়, বা দুধটা একটু গরম দেওয়া হয়। এই ফিডারের যে বটলটা, এইটা প্লাস্টিক থেকে তৈরি, কিন্তু প্লাস্টিককে সুন্দর করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য বিসফেনল এ নামে একটা কেমিক্যাল দেওয়া হয়। তো ওই বিসফেনল এটা কোনো একটা বোতলে বা কোনো একটা পাত্রে অ্যাক্টিভেট হয় যদি রুম টেম্পারেচারের চাইতে কমে, অথবা রুম টেম্পারেচারের চাইতে বেশি হয়। রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এখন কোনো কারণে পানির তাপমাত্রা 20 ডিগ্রি হয়ে গেলে বিসফেনল বের হইতে থাকে। যদিও বোতলের নিচে বিভিন্ন মার্ক দেওয়া থাকবে যেটা ফুড গ্রেডেড প্লাস্টিক, জেনে রাখেন পৃথিবীতে ফুড গ্রেডেড প্লাস্টিক বলে কিছু নাই, এটা ক্যাপিটালিজম, ধাপাবাজি। তো বিপিএ বের হয়, আর আমরা বাচ্চাদেরকে তো খেতেই দেই হলো গিয়ে গরম দুধ, একটু গরম, যেটা ওর ডিস্টার্ব করবে না, তখন ওটা থেকে বিপিএটা বের হয়। এই বিপিএ হচ্ছে সেই অ্যাট্রাজিনের ভাই। এরা শিশুর শরীরে আর্টিফিশিয়ালি এস্ট্রোজেন তৈরি করে, সে নারী শিশু হোক বা পুরুষ শিশু হোক। নারী শিশুদের শরীরে এটা প্রমাণটা পাওয়া গেছে ব্রেস্ট ক্যান্সারের যে বায়োপসি করে, ওখানে অ্যাট্রাজিন এবং বিপিএ পাওয়া গেছে। তার মানে কানেকশনটা হচ্ছে ওইখান থেকে এখানে। ওই যে অ্যাট্রাজিনের বিষক্রিয়ার কারণে ব্রেস্ট ক্যান্সার বাড়তেছে, বিপিএর বিষক্রিয়ার কারণে ব্রেস্ট ক্যান্সার বাড়তেছে, বা প্লাস্টিকের বিষক্রিয়ার কারণে। সুতরাং আমরা ডিল করব কেমনে? এখন তারপর কিছুদিন পরে বাচ্চা যখন একটু বড় হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে দিচ্ছি কাপ, সিপি কাপ বা আর কিছু, ওটাও প্লাস্টিক, ওখান থেকেও বিপিএ খাচ্ছে। এই বিপিএ খেতে খেতে এই বিপিএগুলো আমাদের শরীরে অ্যারোমাটেস তৈরি করতেছে। অ্যারোমাটেস তৈরি করে অ্যারোমাটেসটা কনভার্ট হয়ে যাচ্ছে অ্যাস্ট্রোজেনে। অ্যাস্ট্রোজেন হচ্ছে সিনথেটিক্যালি তৈরি করা হয়েছিল আসলে ফুড প্রিজারভেটিভ হিসেবে, যেমন আমরা কার্বাইড বা এই ধরনের অনেক জিনিস ব্যবহার করি না। তো এখনও বেশিরভাগ বেবি ফুডের মধ্যে অ্যাস্ট্রোজেন দিয়ে দেয়, কিন্তু এই অ্যাস্ট্রোজেনটা দরকার নাই আমাদের। এটা আর্টিফিশিয়ালি বাড়তি ঢুকতেছে আমাদের শরীরে। আমাদের নারীদের শরীরে যখন অ্যাস্ট্রোজেন তার প্রয়োজনের ব্যালেন্সের চাইতে বেশি যায়, তখনই তার পিরিয়ডটা ইরেগুলার হয়ে ওভার ব্লিডিং হয়, প্রচণ্ড ব্যথা হয়। এই ঘটনাগুলো ঘটতেছে তার শরীরে হরমোনাল যে ব্যালেন্স, ওই ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। যে তার তো আরও কতগুলো হরমোনের একটা সাইকেল আছে। নারীর শরীর, পুরুষের শরীর, উভয়ের শরীরেই নানান ধরনের হরমোনের একটা সুনির্দিষ্ট মাত্রা যখন ভেঙে এলোমেলো হয়ে যায়, তখন আমাদের দৈনন্দিন জীবনে এই যে আমরা বলি যে মুড সুইং হয়, এটা কি শুধু নারীর হয়? এটা পুরুষের হয় না? পুরুষেরও তো হয়, কিন্তু মুড সুইংটা এখন অতিরিক্ত হয় ডিউ টু আওয়ার ডোপামিনের ইনব্যালেন্স, অক্সিটোসিন, সেরোটোনিন,
তারপরে টেস্টোস্টেরন, কর্টিজল, এই সমস্তগুলো হরমোন, এক গাদা হরমোন আছে যার একটারও ব্যালেন্স ঠিক নাই। এবং আমরা আমাদের ফুড সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত প্লাস্টিক থেকে বিপিএ তো নিচ্ছি, তার সাথে ডাইঅক্সিন নিচ্ছি, ফ্যাথানল নিচ্ছি, এবং এই প্রত্যেকটা কেমিক্যাল বিপুল পরিমাণে আমাদের শরীরে ঢুকছে। আমাদের দাদাদের বডিতে যতগুলো কেমিক্যাল ছিল, আজকে আপনার শরীরকে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করলে 50,000 ভিন্ন ধরনের নতুন কেমিক্যাল পাওয়া যাবে, যেই সমস্ত কেমিক্যালের জন্য আমার শরীর উপযুক্ত না। তাইলে কথা হচ্ছে যে আমরা এখন কেমনে ঠিক করবো? আমরা ওই শিশুর হাতে দুধ খাওয়ানোর জন্য কি বোতল দিব, এটা আমার ঠিক করতে হবে। তার দুধ খাওয়াইতে হবে কেন, সে কেন মায়ের বুকে দুধ পাবে না, সেটাও ঠিক করতে হবে। তারপরে ওই কৃষি কেন ভুল আছে, ওটাও ঠিক করতে হবে। ওই পানি কেন ঠিক নাই, সেটাও ঠিক করতে হবে। ওই এনার্জি সিস্টেম কেন ঠিক নাই, সেটাও ঠিক করতে হবে। ফলে আসলে এই যে ম্যাসিভ একটা ঠিক করা, এটা আসলে রিকনস্ট্রাকশন তো না, এটা ডিকনস্ট্রাকশন। ডিকনস্ট্রাকশন কি কোনো অভ্যুত্থানের হাতে সম্ভব? এটা হবে না। কিছু একটা করতে হবে সো দ্যাট আমরা এভরিথিং নতুন করে গড়তে পারি, নতুন করে বাঁচার মতো একটা পরিবেশ তৈরি করতে পারি। এবং এই কারণেই আমি কাজ শুরু করছি, আমার মতো আরও অনেকেই কাজ করেন। এখন আসি আজকের টপিকে। এই যে আর 2-3 মিনিট কথা বলবো বাংলাদেশে পরিবেশ বান্ধব প্রযুক্তির সম্ভাবনা। আমি যখন চাকরি করতাম বা যখন আমি মানে দেখতেছি যে সবাই আসলে পয়সা কামাইয়ের নেশায় পাগল, এবং পয়সার নেশা এত ভয়ঙ্কর নেশা যে এটাকে ঠেলে সরানো যায় না। এটা আপনার আপনার এটা ব্রেক ইভেন একটা থ্রেশহোল্ড আছে যে একটা লোকের কত টাকা দিয়ে কেনা যায়। 10 টাকা দিয়ে কেনা না গেলে 100 টাকা দাও, 100 টাকা দিয়ে কেনা না গেলে 100 কোটি টাকা দাও, কোথাও না কোথাও ভেঙে পড়বে। এই যে ক্যাপিটালিজমের যে এই ধারা, এই ধারার উপরে আমরা সবাই আক্রান্ত, এবং আমরা এত বেশি পরিমাণ টাকায় বিক্রি হই, এত বেশি পরিমাণে আমাদের মাথা বিকৃত যে আমরা কোনোদিনও ভাবি নাই যে এই বিষ আমি আমার বাচ্চাকেও খাওয়াচ্ছি, এই কয়লার বিষ, এই পানির বিষ, এই প্লাস্টিকের বিষ, এই জৈব এই যে অ্যাট্রাজিন, গ্লাইফোসেট, এগ্রিকালচারাল হরমোন, গ্রোথ হরমোন, সবই আমি আমার বাচ্চার শরীরে ঢুকাচ্ছি, আমার শরীরে ঢুকাচ্ছি, আমি আমার সঙ্গীর শরীরে ঢুকাচ্ছি, আমার বাবা মার শরীরে ঢুকাচ্ছি। আজকে যান আপনি হসপিটালগুলোতে, কোনো বেড খালি পাবেন না ডায়াবেটিসের রোগীর জন্য, কিডনি পেশেন্টের জন্য, ক্যান্সার পেশেন্টের জন্য। এবং এইটা আমি 2001 সাল থেকে খালি লিখতেছি, আর এই 2010 অচিরেই দেখবেন এই ঘটনা। অচিরেই দেখতে দেখতে দেখে আমি ভাবছি যে বুঝি আরও 30-40 বছর লাগবে, কিন্তু আমার রীতিমতো আমার সময়ে আমার জীবন দশাতেই গিয়ে দেখতেছি যে ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার, ছোট ছোট বাচ্চাদের লিউকোমিয়া, এটা নেওয়া যাচ্ছে না। যে এই জিনিস আমরা ঠিক করতে পারতাম কিন্তু ঠিক করতে পারিনি। এখানে এসে আমি পেনিট্রেট করার চেষ্টা করছি। কি পেনিট্রেট করার চেষ্টা করছি? আমি একটা নতুন ধারা তৈরি করতে চাইছি যে আচ্ছা ভালো কথা, আমরা ক্যাপিটালিজম ভাঙতে পারতেছি না। ক্যাপিটালিজম ভাঙতে হলে বিরাট ধরনের রাজনৈতিক প্রস্তুতি দরকার, আদর্শগত চর্চার দরকার, আমাদের অনেক ধরনের ঐক্যেরও দরকার আছে সমাজের নানান ধরনের শ্রেণী পেশার মানুষের মধ্যে। কিন্তু ব্যক্তি হিসেবে আমি তো এমন একটা কাজ শুরু করতে পারি যে কাজটা টাকা চায় না। এই কাজটা এক্সাম্পলারি কিছু প্রজেক্ট করবে, যে প্রজেক্টগুলো আরও 10 জনকে সাহস দিবে যে আমিও শুরু করি এটা। আরও সমাজে একটা হাওয়া তৈরি করবে, একটা বাতাস তৈরি করবে পরিবর্তনের, যে কাজ করার শুরুতে ভাববে যে আমি টাকার জন্য কাজ করতেছি না, আমি মুনাফার জন্য না, আমি পরিবেশের জন্য। কেন পরিবেশের জন্য? ওইটা আমি একটা ছবি থেকে দেখাই, আমি প্রিন্ট করে আনছি আপনাদের দেখানোর জন্য। এই ছবিটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপিটালিস্টিক মডেল। ক্যাপিটালিস্টিক মডেলে যেটা হয়, ওদের প্রথম প্রায়োরিটি হচ্ছে ইকোনমি। ইকোনমি গেল 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 বলে সমস্ত ডিসিশন নেয় এবং সমস্ত কিছু ঘটায়। এখন তার কাছে তার চেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে সোসাইটি, মানুষ তার কাছে, প্রাণবৈচিত্র্য তার কাছে কোনোই গুরুত্বপূর্ণ না। তার কাছে এক্সপ্লয়টেশন, টাকা, মুনাফাটাই হলো প্রায়োরিটি, এবং পরিবেশ থেকে সে সমস্ত রিসোর্স এক্সট্র্যাক্ট করে করে তার ব্যবসাটা বড় করে মুনাফাটাকে ম্যাক্সিমাইজ করতেছে। কিন্তু ক্রমান্বয়ে দেখা গেল যে পরিবেশকে যে সে প্রায়োরিটি দিচ্ছে না, কিন্তু আসলে সে পরিবেশের দ্বারাই বেঁচে আছে, কিন্তু সেই পরিবেশকেই সেই কন্ট্রোল করার চেষ্টা করতেছে। সে টেকনোপ্র্যাট হয়েছে, টেকনোলজিস্ট হয় এক একটা মানুষ পরিবেশকে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য। এইটাই আমাদেরকে ধ্বংস করে ফেলতেছে, ষষ্ঠ গণবিলুপ্তির দিকে নিয়ে গেছে। প্রতিদিন 1000-এর মতো প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরা এমন এক অর্থনৈতিক ব্যবস্থা। ওয়েল, এখন আমরা ক্যাপিটালিজম ভাঙতে হয়তো পারবো কোনো একদিন, কিন্তু ভিতর থেকে এখন একটা কাজ শুরু করি। সেই কাজটা হলো এরকম।
এখন আর আমরা মুনাফাকে প্রায়োরিটিতে রেখে কাজ করব না, মুনাফা এখন আমরা করব। আমাদের তো 2টা টাকা কামায়ে গিয়ে আমাদের খেতে হবে, বাসা ভাড়া দিতে হবে, বাবা মাকে খরচ জাগাইতে হবে, সুতরাং টাকা আমাদের কিছু কামাইতে হবে, কিন্তু আমরা প্রায়োরিটিটা বদলাই দিলাম। এখন আমরা যা কিছু করব আমাদের প্রথম বিবেচ্য বিষয় হলো পরিবেশ। যদি আমার নেক্সট অ্যাকশন পরিবেশের সাথে না যায় তাহলে এটা করব না। যদি আমার নেক্সট অ্যাকশন সেটা বিজনেস হোক, লেখাপড়া হোক, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হোক, পলিসি হোক, প্রথম বিবেচ্য বিষয় পরিবেশ, সেটা অ্যাপ্রুভ করলে দেন আমি বাকি কাজগুলো করব। এখানে ইকোনমিক্স হইল গিয়ে আমার কম বিবেচ্য বিষয়। এখানে কোয়ালিটি লাইফ, এনভায়রনমেন্ট, প্রাণ বৈচিত্র্য, এটা হলো প্রায়োরিটিতে। তো আমি এই মডেলের একটা ব্যবসা বলতে পারেন আপনারা, ঠিক ব্যবসা না, আমাকে গবেষক হিসেবে পরিচয় দিতে আরাম পাই। আমার প্রতিষ্ঠানও মুনাফার প্রতিষ্ঠান না, এটা একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আমরা কিছু কাজ করি যা দিয়ে বিদ্যুৎ, এনার্জি, এগ্রিকালচার, প্রাণবৈচিত্র্য এগুলো রক্ষা করার জন্য নিত্য নতুন প্রযুক্তি তৈরি করতেছি। সেই প্রযুক্তিগুলো আবার ওপেন করে দিচ্ছি। এই যে ও বা ওর মতো আরও অনেকে আমাদের সাথে কাজ করে, যারা নিজেরাই বানায় ভলান্টিয়ার হিসেবে, যাতে গিয়ে কমিউনিটির ভিতর গিয়ে ও আবার কাজ করতে পারে এগুলো নিয়ে। এবং আমরা কোনো কিছুরই করি না যে পেটেন্ট করা বা হাইড করা টেকনোলজি, নিজেদের গ্রিপে রেখে দেওয়া পুরো ব্যাপারগুলো, ওরকম কিছু করি না। সব কিছুই আমাদের লোকজন কাজ করে, সো দ্যাট আমরা চাই যে এটা ছড়ায় যাক, ছড়ায় ও কিছু ইনকাম করুক, কিন্তু সব কিছুর ফোকাসে থাকুক পরিবেশকে মাথায় রেখে ও 2টা টাকা কামাক। তাতে গিয়ে ও যখন পলিসি মেকার হবে, ও যখন লেখাপড়া করবে, কিংবা ও একদিন সন্তানের বাপ হবে, যে তার সন্তানকে শেখাবে, সেই জ্ঞানটা দিয়ে যাইতে পারে। ফলে গত 200 বছর ধরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো ব্যবসার মালিক, কোনো গবেষণার মালিক, এভাবে বলা, গবেষকদের বলা এভাবে ঠিক হবে না, কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিবেশের কথা ভাবে না, কিন্তু পরিবেশ দূষণ করে গেছে। আজকে আমরা নতুন একটা সংস্কৃতি তৈরি করার চেষ্টা করতেছি, যেই সংস্কৃতিতে ব্যবসায়ী প্রথমে পরিবেশের কথা ভাববে, যে পাখিটার কথা ভাববে, যেই পাখির জায়গা দখল করে আমরা এই নগর বানাইছি, যেই শিয়াল, যেই বাঘ, বিড়ালের অঞ্চল দখল করে আমি দখলদার, এবং সেই পাখি আজকে বাসা বাড়িতেও থাকতে পারে না। সেই পাখি যাতে আরাম না পায় তার জন্য আরও বাজি ফুটাইতে হয় আমাকে। সুতরাং সেই পাখিটা যাতে বাঁচে, সেই মাছগুলো যাতে থাকে, সেই শিয়ালটা যাতে নির্ভয়ে ঘুরে বেড়াইতে পারে, সেরকম একটা নগর আমরা বানাইতে পারি কিনা, সেই চর্চাগুলো করার জন্য আমি একটা প্রতিষ্ঠান তৈরি করছি। ফলে যারা পুরা আমার ভেতরের দার্শনিক জায়গাটা না বুঝে ওরা আমাকে ব্যবসায়ী বলে, তো আমি সবার সাথে ধরে ধরে আর্গু করতে পারি না। বাট আমরা একটা নতুন চর্চা শুরু করেছি, যেখানে গিয়ে মানুষ শুধু মানুষের জন্য বাঁচবে না, মানুষ প্রাণ প্রকৃতি নিয়ে বাঁচবে। তো এই প্রযুক্তি যেগুলো আমরা তৈরি করি, আমরা অনেক হাইটেক তৈরি করি না, হাইটেক নিয়ে আমরা কাজ করি না, আমাদের আপাতত পরিকল্পনায় নাই। কারণ যেগুলো ভেরি হাইটেক, ফর এক্সাম্পল আপনারা সবাই ইলন মাস্কের নাম জানেন, ইলন মাস্ক মঙ্গলে যাইতে চায়। আমরা কোনো রকেট সায়েন্স জীবনও বানাবো না, আমরা চাই লো টেক, ইম্প্যাক্ট বেশি। এবং লো টেক করার সুবিধা হচ্ছে এটা সাধারণ মানুষকে শিখাই দেওয়া যায়, এবং সাধারণ মানুষ খুব সহজে ওইটা কপি করতে পারে, স্প্রেড করতে পারে, ওইটার ভেতর দিয়ে প্রাণ প্রকৃতি রক্ষা পায় এবং তারও একটা আয় রোজগারের ব্যবস্থা হয়। সুতরাং আমরা চাই যে এই চর্চাগুলো বাড়ুক। আমার দেখা দেখি আরও অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, তারাও এক ধরনের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। কারণ আমরা মানুষের সাইকোলজি বদলানোর জন্য কথা বলতে থাকি, তার বাচন, তার যে ন্যারেটিভ, তার ডিসকোর্সগুলা বদলায় দেওয়ার জন্য আমরা ক্রমাগত কথা বলে যাই। এই কথা বলার টুলস হিসেবে বনকাগজ আসছে। বনকাগজ নিয়ে আমরা অনেক কথা বলি, পলকা নিয়ে আমরা অনেক কথা বলি। আসলে ওটা বেচে 2 পয়সা কামায়া বড়লোক হওয়া না, আসলে ওইটা নিয়ে যে ডিসকাশনটা শুরু করলাম, সেই ডিসকাশনটা অনেকক্ষণ করা যায়, অনেক কিছু এর ভিতরে ইনক্লুড করে ফেলা যায়, এবং এইটাই চূড়ান্ত লক্ষ্য। তো এটার সংকটের জায়গাটা হচ্ছে রাষ্ট্র প্রস্তুত না এই ধরনের প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার জন্য। কারণ আমি আজকে খুব দুঃখের সাথে সকালে একজনের সাথে মিটিং করতেছিলাম, যে এন্টায়ার প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এন্টায়ার কীটনাশক ইন্ডাস্ট্রি, এরা এগ্রিকালচারাল ইনসেন্টিভ পায়, এনভায়রনমেন্টাল ইনসেন্টিভ পায়। প্লাস্টিক ইন্ডাস্ট্রি সারা বাংলাদেশ ধ্বংস করে ফেলতেছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, মহকুমায় গিয়ে আমি দেখছি পুকুরের ভিতরে প্লাস্টিক, খালের মধ্যে প্লাস্টিক, জমির কোনায় প্লাস্টিক, দূষণের সর্বোচ্চ মাত্রা ঘটায় ফেলছে। আমাদের শরীরে প্লাস্টিকের বিষ। এরা ইনসেন্টিভ পায়, এরা ট্যাক্স হলিডে পায়, এরা মকুফ পায়, আর আমাদের মতো প্রতিষ্ঠানরা
ট্যাক্স দিতেছি, ভ্যাট দিতেছি, সেগুলো দিতে দেরি হলে জরিমানা করতেছে আমাদের কাছে ঘুষ নিচ্ছে। তার মানে এই রাষ্ট্র আসলে তার যা লাগবে, তার যে এনার্জি অবকাঠামো লাগবে, তার যে কৃষি অবকাঠামো লাগবে, তার যে অন্যান্য প্রযুক্তিগত অবকাঠামো লাগবে, এই মানুষদের সুবিধা দিতে প্রস্তুত না। তাহলে এগুলোর সুবিধা বানাইতে হবে। সংকটের জায়গা হচ্ছে এইটা। সুবিধার জায়গাটা হলো বিপুল পরিমাণ মানুষ এখন এই নতুন ধরনের কাজে আগ্রহী হয়ে যুক্ত হচ্ছে, সাহস করে শুরু করছে, টাকা পয়সা বিনিয়োগ করছে এবং তাদের নতুন মনস্তত্ত্ব তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে সারা দেশের মানুষ এক ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত ছিল, রাজনৈতিকভাবে সচেতনতার একটা জায়গা আছে। তার পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করার জন্য হাজার লক্ষ ছেলেমেয়েরা নতুন করে এই অ্যারিনায় যুক্ত হচ্ছে। এইটাই হলো আমাদের সম্ভাবনার জায়গা। এরা পুরো বাংলাদেশকে নতুন করে ডিকনস্ট্রাক্ট করবে। এই পুরো আলাপের ভেতরে আমি জলবায়ু পরিবর্তন নিয়ে কিছু বললাম না, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে জলবায়ু পরিবর্তন নিয়ে যা কাজ হচ্ছে এটার সাথে আমি একমত না। এটা নিয়ে প্রচুর অর্থ লোপাট, নানান ধরনের ফেক প্রজেক্ট, গ্রিন ওয়াশিং হচ্ছে, এগুলোর সাথে একমত না। জলবায়ু পরিবর্তন নিয়ে যদি সত্যিই কিছু করতে হয় তাহলে সেটা গঠনমূলক আলোচনা হইতে হবে, সেটা ইনক্লুসিভ হইতে হবে, সেটা মাঠে সত্যিকারে যারা কাজ করে তাদেরকে নিয়ে পরিবেশ মন্ত্রণালয়, সরকার, রাষ্ট্রকে বসে একটা গোল সেট করতে হবে। যে গোলটা তারা 5 স্টার হোটেলের এসি রুমের ভিতরে বসে অনেক ধরনের লোকেদের সাথে করে, সেটা মাঠে কৃষকের সাথে বসে করতে হবে। এইটাই আমার কথা। তো আমার আলাপ মোটামুটি শেষ। আপনারা যদি কেউ সংযুক্ত আলাপ করতে চান করতে পারেন, প্রশ্ন করতে চাইলেও আমি আছি। আমার কাছে মনে হয় যে আমরা আসলে লাকি, যে কারণ এত ইন্টেন্সলি আমি দেখলাম যে আশেপাশে কখন সন্ধ্যা হয়ে গেছে আসলে টের পাইতেছি না কিন্তু। মানে এরকম ইন্টেন্স আলাপ মানে আমরা আসলে লাকি যে আজকে সুমন ভাইকে আমরা পাইছি। তো আমার হচ্ছে জাস্ট একটা ছিল, আমি ভাবছিলাম আমি আস্তে আস্তে ভাবছিলাম আপনার এই বন্ধুটা করবো, কারণ নবায়নযোগ্য শক্তি নিয়ে আপনি যে কাজ করতেছেন, ব্যাটারি টেকনোলজি নিয়ে আমাদের যেটা হয়, মানে আমাদের কারেন্ট ওয়ার্ল্ডেই মানে যেসব আমরা দেখছি আর কি, যে ধরুন যে আপনার রেয়ার আর্থ মিনারেল যেগুলো ইউজ করতে হয়, সেই জায়গা থেকে ধরুন যে বাংলাদেশে আসলে কোনো কাজ হয়েছে কিনা, অথবা এই ধরনের কোনো কাজের পরিকল্পনা আছে কিনা। যে কারণ সোলারের সাথে অথবা বলেন অন্য যে কোনো কিছু, মানে ব্যাটারি টেকনোলজির একটা খুবই, আমরা যদি ইভির দিকেও যাইতে চাই সেদিকে হচ্ছে ব্যাটারি টেকনোলজি ইমপ্রুভমেন্টের হচ্ছে অনেক, আমার কাছে মনে হয় অনেক দূর যাইতে হবে। তো এই দিক থেকে আসলে বাংলাদেশে কারো কোনো কাজ অথবা কোনো ধরনের সম্ভাবনা কিছু। আচ্ছা, আমি এটা একটুখানি আলাপ আগে করছি। এই যে ব্যাটারির ব্যাপারটা হলো, ব্যাটারি দুইটা জায়গায় লাগে। একটা হলো যে ডোমেস্টিক ব্যাকআপে বা ইন্ডাস্ট্রিয়াল ব্যাকআপে, আর একটা হচ্ছে পরিবহনে, ইলেকট্রিক ভেহিকেলে। তো ব্যাটারি কিংবা উইন্ড টারবাইন কিংবা সোলারে খুব কম, উইন্ড টারবাইন আর ব্যাটারিতে আর ইলেকট্রিক ভেহিকেলের মোটরে বিশেষ কিছু ম্যাটেরিয়াল লাগে, এগুলাকেই বলা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো সারা পৃথিবীতে নাই, যার কারণে আপনারা গতকালকের একটা নিউজ পড়ছেন কি না, ডোনাল্ড ট্রাম্প সাহেব আবারও জলবায়ু পরিবর্তনের চুক্তি থেকে বের হয়ে আসছেন। আগেরবারও উনি বের হয়ে আসছিলেন। এটা কেন করেন উনি? এটা করার অনেকগুলো কারণের একটা হলো আমেরিকার হাতে কোনো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নাই, যেটা দিয়ে ইলেকট্রিক ভেহিকেল বানানো যাবে, উইন্ড টারবাইন বানানো যাবে, ব্যাটারি বানানো যাবে। রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো আছে অস্ট্রেলিয়া, মিয়ানমার, চিলি, বলিভিয়া, আর্জেন্টিনা, চায়নার কাছে প্রায় 80%, সকল রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের 80% চায়নার কাছে। মানে এটা প্রকৃতি যেভাবে যা ডিস্ট্রিবিউট করছে আর কি এইভাবে। তো আমেরিকাকে যদি রিনিউয়েবল এনার্জি মানে ক্লাইমেট প্যারিস অ্যাকর্ডের সাথে কমপ্লায়েন্ট হইতে হয়, তাহলে তাকে চায়নার মুখাপেক্ষি হইতে হবে। চায়নার মুখাপেক্ষি যাতে না হইতে হয় সেই জন্য সে প্যারিস অ্যাকর্ডে থাকবে না। তার কাছে যথেষ্ট পরিমাণের হাইড্রোকার্বন আছে, ফসিল ফুয়েল আছে, সেটা দিয়ে সে আরও 300 বছর বাঁচতে পারবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। মানে আমি এটা ট্রাম্পের বাস্তবতা বললাম আর কি। আমেরিকা অনেক কারণেই জলবায়ু পরিবর্তন থেকে, এই চুক্তি থেকে বের হয়ে যায়। অন্যতম প্রধান কারণ হচ্ছে চায়নার মুখাপেক্ষি হইতে চায় না। আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা হলো এরকম যে আমাদের যে বিদ্যুৎ অবকাঠামোর আছে, এই বিদ্যুৎ অবকাঠামোটার মধ্যে ব্যাটারি লাগবে কি না। আচ্ছা, আমি বলি, আমরা 24 ঘন্টায় কথার কথা 100 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করি। ইউনিট তো আমরা সবাই বুঝি, 100 ইউনিট বিদ্যুৎ 24 ঘন্টায় ব্যবহার করি, কিন্তু দিনের বেলা কম ব্যবহার করি, রাত্রেই বেশিরভাগ বিদ্যুৎ। এই যে বিকাল 5টা থেকেই এটাকে বলে পিক আওয়ার, বিকাল 5টা থেকে পরের দিন আমাদের রাত্র 1টা-2টা পর্যন্ত পিক আওয়ার, তারপর আবার অফ পিক শুরু হয়ে যায়। তো দিনের বেলা মোট চাহিদার 25 ভাগ বিদ্যুৎ
আমরা ব্যবহার করি। তো বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ হলো 15,000 মেগাওয়াট এখন পর্যন্ত, 15,000 সাম মেগাওয়াট। তো 15,000 মেগাওয়াটের মধ্যে দিনের বেলা যদি সৌর শক্তি থেকে আর বায়ু বিদ্যুৎ থেকে আমরা 5,000 মেগাওয়াট পেয়ে যাই, তাইলে মানে সরি, হিসাবটা এরকম না, 15,000 মেগাওয়াটের উৎপাদন ক্ষমতা 24 ঘন্টায় যেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে ওটাকে বলে টোটাল এনার্জি, কিন্তু উৎপাদন ক্ষমতা 15,000 মেগাওয়াটের। কথার কথা 24 ঘন্টা আমার 100 ইউনিট আমরা ব্যবহার করি। এখন দিনের বেলা আমরা শুধু সোলার থেকে যদি 25 ইউনিট পেয়ে যাই, ওখানে তো ব্যাটারি লাগতেছে না। তার সাথে যদি কিছু উইন্ড টারবাইন যুক্ত থেকে আরও 20-25 ইউনিট দিয়ে দেয়, সেখানেও ব্যাটারি লাগতেছে না। তাইলে আমার বিদ্যুৎ অবকাঠামোতে আসলে ব্যাটারি ছাড়াই কমসে কম 50 থেকে 70 ভাগ চাহিদা যোগান দেওয়া সম্ভব, উইন্ড টারবাইন করে এবং সোলার করে। ব্যাটারিটা লাগবে হলো অনেক পরে, মানে এগুলো আমি বাসাবাড়ির ব্যাটারির কথা বলছি না, গ্রিড ব্যাটারি, যা আমি এক্সট্রা সৌরবিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ করে রাখবো, যাতে সৌরবিদ্যুৎ চলে গেলে কিংবা বাতাস অনুপস্থিত থাকলে যাতে বাসাবাড়িতে ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ সরবরাহ করতে পারি। ওই ব্যাটারির প্রয়োজন আসতেছে বহু পরে, 2050 সালের দিকে লাগবে, আমাদের এখন লাগবেই না। ততদিনে আমরা ব্যাটারি টেকনোলজি অনেক চিপ হয়ে যেতে পারে, আরও অনেক কিছু করতে পারে, আমরাও কোনো একটা ব্যাটারি আবিষ্কার করে ফেলতে পারি। আমি আমার মতো আরও অনেক গবেষকরা ব্যাটারি নিয়ে কাজ করতেছে, যে বাংলাদেশের পার্সপেক্টিভে কম দামি কোনো ব্যাটারি বানাতে পারে কিনা যেটা অ্যাসিড ব্যাটারির মতো ক্ষতিকর না। সো আমরা লবণ নিয়ে কাজ করতেছি, বিভিন্ন ধরনের লবণ ধাতু যেটা কম ক্ষতিকর। সো এটা আসতেই পারে, পৃথিবীর অন্যান্য এলাকাতেও এই আবিষ্কার আগে হয়ে যেতে পারে, তারা আমাদের কাছে বিক্রি করতে পারে যে খুব কম দামে এই গ্রিড ব্যাটারিগুলো হয়, এরকম একটা বড় প্লট জুড়ে পুরাটা ব্যাটারি থাকে, সো দ্যাট এই এলাকাটাকে দেয়। সুতরাং ব্যাটারি কিন্তু নাই এখনও, আমরা প্রায় 50 থেকে 70 ভাগ বিদ্যুৎ দিতে পারি যেটা ব্যাটারি লাগবে না। আচ্ছা, যদি আমরা পরিবহন সেক্টরকে ইলেকট্রিক ভেহিকেল করে ফেলতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারি লাগবে। সেই ব্যাটারিটার পরিমাণ কত? ধরে নেওয়া হয় একটা দেশের অর্থনীতির যে পরিমাণ বিদ্যুৎ, পরিবহন ছাড়া যে পরিমাণ বিদ্যুৎ লাগে, সমান পরিমাণ এনার্জি রাস্তায় আছে। এটা হচ্ছে এক ধরনের হিসাবের সুবিধার্থে এক ধরনের থাম্ব রুল। তার মানে 15,000 মেগাওয়াটের সমকক্ষ বিদ্যুৎ উৎপাদন যদি আমাদের বাসাবাড়ি, ইন্ডাস্ট্রি আর এই কমার্শিয়ালে দিতে হয়, তাহলে আরও 15,000 মেগাওয়াট এনার্জি। 15,000 মেগাওয়াট মানে পাওয়ার আর এনার্জি দুইটা। পাওয়ারটা হলো যে ওর এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কত, আর এনার্জি হচ্ছে 1 ঘন্টায় আমি মোট কী পরিমাণ পাওয়ার উৎপাদন করলাম। তো রাস্তায় আমার আসলে ওই 15,000 মেগাওয়াটের মতো এনার্জি এক্সিস্ট করে। তাইলে এই 15,000 মেগাওয়াটের এনার্জিটা যদি আমি ব্যাটারি দিয়ে দিতে চাই, ওইটা একটা সময় পর্যন্ত আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে করতে পারবো। চাইনিজ ব্যাটারিগুলোর এখন দাম কমছে, যেহেতু ওর কাছে টেকনোলজিও অনেক আপগ্রেডেড হয়েছে, ম্যাটেরিয়ালও অনেক কম দামে তারা নিজেদের এক্সট্রাক্ট করতেছে, চায়না থেকে এনে আমরা 10-15 বছর 20 বছর চলতে পারবো। ইতিমধ্যে আমরা ডিফারেন্ট টেকনোলজি পেয়ে যাব। সবচেয়ে আশাব্যঞ্জক একটা টেকনোলজি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন নিয়ে আজকে কথাই বলি, নিউক্লিয়ার এনার্জি নিয়ে কথাই বলি নাই। নিউক্লিয়ার এটা তো খুবই ডিজাস্টারাস, কিন্তু নিউক্লিয়ার ফিউশনের বিদ্যুৎটা উৎপাদন হয় পানি থেকে, ওটা বর্জ্য পানি। তো নিউক্লিয়ার ফিউশন টেকনোলজিতে অলরেডি ইউকে একটা 400 মেগাওয়াটের পাইলট প্রজেক্ট বসাচ্ছে। তার আগে গত 17-18 বছর ধরে ফ্রান্সের জায়গাটার নাম আমি ভুলে গেছি, প্রায় 20টা দেশের কনসোর্টিয়াম করে একটা ম্যাসিভ প্রজেক্ট করা হয়েছে এই নিউক্লিয়ার ফিউশনের টেকনোলজি ডেভেলপ করার জন্য। ওটার ভিতরে ভারতও আছে, আমেরিকা, ভারত, ফ্রান্স, জার্মানি, এরা সবাই মিলে ফান্ড করে ওইটা করছে। এখন ওটা মোটামুটি একটা পাইলটিং স্টেজে চলে আসছে। হোপফুলি 10-15 বছরের মধ্যে আমরা এই যে ক্ষতিকর নিউক্লিয়ার, এটাকে বলে ফিশন টেকনোলজিটারে স্ক্র্যাপ করে দিয়ে আমরা ফিউশন টেকনোলজি বসায় ফেলতে পারবো। তখন আবার ব্যাটারির আলাপটাই অর্থহীন হয়ে যাবে। সো ব্যাটারি আমরা এই মুহূর্তে যেগুলো অ্যাসিড ব্যাটারি চলতেছে ওগুলোর দাম কম, কিন্তু পরিবেশ জন্য ক্ষতিকর। আমরা লিথিয়াম দিয়ে রাস্তার গাড়িগুলোকে ইভি করতে পারি, কিন্তু পলিসিতে পরিবর্তন করতে হবে, কারণ লিথিয়াম ব্যাটারির উপরে সরকারি ট্যাক্স হচ্ছে 58%, এখন 59%। এখন 59% যদি আমদানি করতে লাগে, তাহলে আমার রাস্তায় কম দামে ব্যাটারি কোথা থেকে পাবো? রাস্তায় তখন বাধ্য হয়ে আমাদের সমস্ত গাড়িওয়ালারা অ্যাসিড ব্যাটারি দেয়, এবং ওই অ্যাসিডের কারণে নিউরোটক্সিন আসে, লেড অ্যান্ড মার্কারি। তখন আমাদের বাচ্চারা যে অটিজমের শিকার হয়, আরও অনেক কীটনাশক, আরও অনেক সোর্স আছে, ওয়ান অফ দ্য মেজর সোর্স হচ্ছে এই ব্যাটারি। তাইলে
আমরা রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয়, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে সোলার প্যানেলের উপর থেকে ট্যাক্স বাদ করে দিবে, আমদানিকৃত উইন্ড টারবাইনের উপর থেকে ট্যাক্স বাদ করে দিবে, এবং ব্যাটারি স্পেশালি ব্যাটারির কথা জিজ্ঞেস করলে বলে ব্যাটারি কম দাম করে দিবে, তাইলে আমরা রাস্তাকেও পরিবেশ বান্ধব করে ফেলতে পারবো। এখন এই জিনিসটা হলো যে এই মুহূর্তে 59% ট্যাক্স দিয়ে একটা লিথিয়াম ব্যাটারির যে দাম পড়ে তা হইলো অ্যাসিড ব্যাটারির 3 গুণ। এখন কথার কথা 15 টাকা দিয়ে আমি একটা লিথিয়াম ব্যাটারি কিনলাম, এটা যাবেও 15 বছর, কিন্তু 5 টাকা দিয়ে যে অ্যাসিড ব্যাটারিটা কিনলাম ওইটা যাবে 2 বছর। তাহলে 15 বছরে আমাকে অ্যাসিড ব্যাটারি কয়বার কিনতে হবে? 7 বার। তার মানে 7 বা 7.5 গুণ বেশি দাম অ্যাসিডে খরচ হচ্ছে 15 বছরে, সেখানে লিথিয়ামে খরচ হচ্ছে 3 গুণ বেশি দাম। তো আমি বোঝার সুবিধার্থে বলি আর কি, যে এই মুহূর্তে যদি সরকার আমদানি শুল্ক নাও কমায়, তাও লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি আমরা অবকাঠামো করে ফেলি, সেটাও অ্যাসিড ব্যাটারির চাইতে খরচও কম হবে, দীর্ঘমেয়াদে পরিবেশ বান্ধবও হবে। আর যদি ওই খরচ এই 59% ওই আমদানি শুল্কটা যদি মওকুফ করে দেয়, তাহলে অ্যাসিড ব্যাটারি বাজার থেকে হাওয়া হয়ে যাবে। এবং রিয়েলি আমাদের আইপিএস, তারপরে ইন্ডাস্ট্রিয়াল যে ইন্ডাস্ট্রি চলবে লিথিয়াম ব্যাটারি দিয়ে, তখন আমরা সহজে করতে পারবো আর কি। তবে খুব সহসা ব্যাটারির চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হচ্ছে না। যদি আমরা সত্যি সত্যি রিনিউয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার করতে চাই, আমরা 20,000 মেগাওয়াট সোলার করে ফেলি। সোলার দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হচ্ছে 1,80,000 মেগাওয়াট। এত তো লাগবে না। ভারতও চায় না যে আমার বিদ্যুৎ রপ্তানি করো, নেপালও চায় না, ওর হাইড্রো ইলেকট্রিসিটি আছে, ভুটানও চায় না। তো আমরা আমাদের 1,80,000 মেগাওয়াট তো জীবনেও লাগবে না। এমনকি 2070 সালে গিয়েও আমাদের বিদ্যুতের চাহিদা 30,000 মেগাওয়াটের উপরে যাবে না, কারণ এটা চাহিদা বাড়তে 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 একটা পর্যায়ে গিয়ে এটা স্যাচুরেট করবে। সো এই প্রয়োজনটা আমরা 15-20,000 মেগাওয়াট সোলার বসাই দিলে অনায়াসেই আমাদের দিনের বেলার পুরো বিদ্যুৎটা চলে আসবে সোলার থেকে। ব্যাকআপ যদি উইন্ড টারবাইন থাকে, তাহলে দিনের বেলা সহ সন্ধ্যা, রাত্রি, শেষ রাত্রি, মানে অলমোস্ট 50 to 70% ইলেকট্রিসিটি চলে আসবে। তখন এই যে প্রকৃতি ধ্বংসকারী, প্রাণবৈচিত্র্য ধ্বংসকারী যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি হইলো, সবগুলো শাটডাউন করে দেওয়া যাবে, এবং এগুলো আসলে তখন শেড দরে বিক্রিও করা যাবে। আচ্ছা, জাস্ট একটা সম্পূরক প্রশ্ন করি। আচ্ছা, আর একটু সব শেষ করে দিব। জাস্ট হচ্ছে একটা সম্পূরক প্রশ্ন, মানে আমাদের যে এক্সিস্টিং পাওয়ার গ্রিড আছে, হ্যাঁ, সেইটা কি হচ্ছে কি আমরা এরকম একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাওয়ার মতো জায়গায় আছে কিনা, নাকি ধরুন যে পুরো পাওয়ার গ্রিডের নবায়নযোগ্য শক্তি জিনিসটা আসলে ক্যাপিটাল, অ্যান্টি ক্যাপিটাল। কেন বলি? কোনো একটা জায়গায় বাতাস বেশি, কোনো একটা জায়গায় রোদ বেশি, কোনো একটা জায়গায় বর্জ্য বেশি, কোনো একটা জায়গায় বায়োগ্যাস বেশি। এখন আমরা যদি এটাকে বলে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। ক্যাপিটালিজম হচ্ছে সবসময় কেন্দ্রীভূত করে, এবং কেন্দ্রীভূত করে এক জায়গায় বেশি উৎপাদন করে সেটারে বিপণন করে, বেচে। এই কারণে ক্যাপিটালিস্টরা 20 শতাব্দীর শুরুর দিকে একটা শব্দ আমদানি করছে, বেজ লোড পাওয়ার স্টেশন। আমাদের অনেক শিক্ষকরা বেজ লোড পাওয়ার স্টেশন বলে, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বেজ লোড পাওয়ার স্টেশন, সোলার দিয়ে বেজ লোড করা যায় না, উইন্ড টারবাইন দিয়ে বেজ লোড করা যায় না। আসলে সোলার আর উইন্ড টারবাইন দিয়ে বেজ লোড করার দরকারই নাই, এটা দরকারই নাই। বেজ লোড পাওয়ার স্টেশন শব্দটাই আবিষ্কার করছে গিয়ে ক্যাপিটালিস্টরা, সো দ্যাট এক জায়গায় 2,000-5,000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে পুরো দেশে এই নেটওয়ার্ক দিয়ে ছড়াবে। তো আমরা যদি নবায়নযোগ্য শক্তি ভিত্তিক অবকাঠামো বানাই, আমার এই সমস্ত গ্রিড দরকার নাই। যে এলাকার বিদ্যুৎ ওই এলাকায় উৎপাদন করবে, ওই এলাকায় খরচ করবে, এত তার টানার দরকার কি, খাম্বা টানার দরকার কি? আর যদি খাম্বা টানি, এক এলাকার সারপ্লাস বিদ্যুৎ আমি আরেক এলাকায় সরবরাহ করব, এবং আমাদের গ্রিড আসলে তৈরি। আমাদের গ্রিডের সমস্যা নেই, সমস্যা হচ্ছে সবার মাথায়। এই যে বুয়েটেরই আমাদের অনেক শ্রদ্ধাভাজন বড় বড় শিক্ষকরা, যারা গত সময়টায় শুধু আওয়ামী লীগের আমলে না, তার আগে খালেদা জিয়ার আমলে এই জ্বালানি বিশেষজ্ঞ, জ্বালানি উপদেষ্টা, মানে ওই লোক না, জ্বালানি উপদেষ্টা মানে ওই যে এনার্জি এক্সপার্ট হিসেবে আমাদের বুয়েটে যে স্যাররা কাজ করে, এনাদের মাথায় সমস্যা, লিটারেলি মাথায় সমস্যা। কারণ হচ্ছে যে ওনারা বিশ্বাসই করতে পারেন না সোলার দিয়ে বাংলাদেশের এনার্জি ক্রাইসিস সলভ করা সম্ভব। কিন্তু ওনারা এটা জেনে পুরো ব্যাপারটাকে একটা আমাদের মানে যারা এক্সপার্ট না তাদেরকে খুব সহজে ডিরেল করে দেওয়া যায়, ওর আত্মবিশ্বাসটা ভেঙে দেওয়া যায়। ফলে আমি যখন একজন ইনভেস্টরকে রাজি করাই নিয়ে আসছি যে আপনি একটা 50 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট করেন, আপনার টাকা আছে, আপনি ইনভেস্ট করেন, ওনার সাথে 10 মিনিট বসলে উনি ইনভেস্টমেন্ট ঘুরে নিয়ে যায়। কারণ আরে বাবা, বুয়েটের একজন প্রফেসর বলছে না এটা হবে না, এখান থেকে কোনো লাভ হবে না। এই ঘটনা ঘটতেছে। তো আমাদের যারা নীতি নির্ধারক, আমাদের যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, যারা বিশেষজ্ঞ আছেন, তারা যদি পরিবেশ বান্ধব চিন্তা করেন, রাষ্ট্র গঠন, রাষ্ট্র বিনির্মাণের কাজে তারা নামেন, যে বাকিদের মাথা তারা নষ্ট করবে না ইন্টেনশনালি, তাইলে সম্ভব। আদারওয়াইজ আমরা অনেক চিৎকার দিব আর ওনারা ওই পুরা আন্দোলন অভ্যুত্থানের অর্জন ধ্বংস করে দিবে।
হ্যাঁ, মশা বাড়তেছে।